কাব্য একটু চেক করে আসো তো লাইভে গেছে নাকি। হ্যালো, কথা শোনা যায় আমার? জি ভাই, শোনা আচ্ছা, যাচ্ছে। আমি শুরু করি। লাইভ মনে হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু এক্সিস ফ্যামিলি। আর সেকেন্ডলি হচ্ছে এই দুপুর বেলায় যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দুপুরবেলা ঘুম আসে সাধারণত, তারপর ঘুমকে বাদ দিয়ে ক্লাসে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আই হোপ আমাদের এক্সিসের এই জার্নিটা অনেক সুন্দর হবে। মুভিং ফরওয়ার্ড আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক বন্ডিং হবে, অনেক কিছু জানতে পারবো। আমাদের নিজেদের যে পজিশনটা ওইটা আমরা জাজ করতে পারবো, আমাদের কি পজিশনে আমরা আছি। সব কলেজের সব স্টুডেন্টদের সাথে কম্পিটিশনের একটা বিষয় আছে যে ওদের তুলনায় আমার পড়াশোনা কতটুকু বেশি হইতেছে, আমার কতটুকু কম হইতেছে, ওটাও জাজ হয়ে যাবে। আর যাই হোক, আমি বেশি সময় নষ্ট করব না, দুপুর বেলা সরাসরি আমি চলে যাব ক্লাসে, পড়াশোনায় ঢুকে যাই। তো আজকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ ভাই, যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল আমার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন। আমি এক্সিডেন্টাল স্কুলের ফার্স্ট ইয়ার এন্ড থার্ড ইয়ারের মেন্টর, আর হচ্ছে পিরিওডন্টোলজি ওরাল প্যাথোলজি কোঅর্ডিনেটর। তো আজকে আমরা যে লেকচারটা ছিল, আমার লেকচারটা ছিল জেনারেল ব্যাকটেরিওলজি। তো মেইনলি আমি আজকে যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে মাইক্রোবায়োলজির ইন্ট্রোডাকশন আর জেনারেল ব্যাকটেরিওলজির একটা পার্ট। এটা লেকচার 1। লেকচার 2 আছে জেনারেল ব্যাকটেরিওলজির উপর। তো আমি মেইনলি আজকে ব্যাকটেরিয়া আর মাইক্রোবায়োলজি নিয়ে কথা বলবো। আচ্ছা, আর ক্লাস স্টার্ট করার আগে কিছু কথা আমি বলে নিতে চাই। কথাগুলোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। এই কথাটা আমরা সবাই জানি, বাট কথাটার মিনিং যদি বুঝতে চান। হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বললা? আচ্ছা, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। আমি যদি ইমাজিন করতে পারি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকটা ইয়ারের পড়াশোনা, আমি যদি ইমাজিন করতে পারি আমার মাথার ভিতর যে আমি কি শুনতেছি, কি দেখতেছি, কি বুঝতেছি, এগুলো যদি আমি ইমাজিন করতে পারি, তখন আমি একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কোরিলেট করতে পারবো। বুঝতে পারছি বিষয়টা? কোরিলেট যখন আমি করতে পারবো, এটাকেই বলে যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আমার। একটা টপিকের উপর কনসেপ্ট কখন ক্লিয়ার হবে? যখন সেটা তুমি চোখ বন্ধ করে নিজে নিজে ইমাজিন করতে পারবা যে বিষয়টা তুমি কি শিখলা, কি জানতে পারলা, কোন টপিকটা তুমি বুঝতে পারছো, কোনটা বুঝতে পারো নাই। ঠিক আছে? আর আমার ক্লাসগুলা আমি যেগুলাই ক্লাস তোমাদের নিব, আর ইনক্লুডিং দিস ওয়ান, আমার চেষ্টাটা থাকবে যে তোমাদের এই কনসেপ্টটা যেন আমি ক্লিয়ার করে দিতে পারি। কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা এই টপিকের সাথে অন্য সবকিছু কোরিলেট করতে পারবা। ঠিক আছে? কোরিলেট যখন করতে পারবা তখন তুমি আরো বই যখন পড়বা, তোমার প্রফেসর অথবা তোমার কলেজের টিচারের লেকচার যখন তুমি ফলো করবা, হ্যাঁ, তুমি তোমার মেইন বই ফলো করবা, তখন দেখবা যে সবগুলা জিনিস, সবগুলা সেন্টেন্স তুমি বুঝতে পারতেছো, প্রত্যেকটা কথা তুমি বুঝতে পারতেছো। তো এগুলা বুঝার জন্য তোমার আগে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে, যেটা আমি চেষ্টা করব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিতে। তাই আমি বলবো যে তোমরা যদি কখনো কোনো কিছু না বুঝতে পারো, সাথে সাথে কোয়েশ্চেন করবা। ক্লাস শেষ হয়ে গেছে, তারপরেও তুমি পড়তে গিয়ে বুঝতে পারো না, তখনও তুমি গ্রুপে মেসেজ দিবা, পার্সোনালি আমাকে টেক্সট দিবা। হ্যাঁ, যখন তোমার যেটা লাগে সেইভাবে আমি সাহায্য করবো, বাট এই টপিকটা তোমার যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে সাবজেক্টটায় আসি সেই সাবজেক্ট হচ্ছে প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি। দুই বোর্ড হবে। একটা তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়ে অভ্যস্ত যে ভাইবা দিচ্ছ দুইটা বোর্ডে, আবার রিটেন এক্সাম দিচ্ছ কি দুইটা দুইটা আলাদা সাবজেক্ট, দুই গ্রুপ, এ গ্রুপ বি গ্রুপ একটা সাবজেক্ট, সি আর ডি একটা সাবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে? সাউন্ড অফ হয়ে এরকম গেছে। প্যাথোলজি একটা বোর্ডে হবে আর মাইক্রোবায়োলজি আর একটা বোর্ডে হবে। ঠিক আছে? দুইটা আলাদা group। আচ্ছা, এখন হচ্ছে মাইক্রোবায়োলজি আজকে আমরা পড়বো। আজকে আমাদের টপিক ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি এখন মাইক্রোবায়োলজি। যে মাইক্রোবায়োলজি জিনিসটা কি, এটাকে আমার ক্লিয়ার হয়ে নিতে হবে। মাইক্রোবায়োলজি, তো মাইক্রোবায়োলজি শব্দটা তিনটা ওয়ার্ডের কম্বিনেশন: মাইক্রো, বায়ো এন্ড লোগোস। বায়ো এন্ড লোগোস তো আমরা অলরেডি জানি। বায়োলজি মানে কি? বায়োলজি মানে কি কেউ বললো আমাকে? হ্যালো, জীববিদ্যা। জীববিদ্যা। মানে বায়ো মানে লাইফ,
লগোস মানে কি? নলেজ। নলেজ অথবা স্টাডি অ্যাবাউট লাইফ। ওকে? আচ্ছা, এখানে একটা এক্সট্রা ওয়ার্ড যোগ হলো মাইক্রো। মাইক্রো মানে কি? অণুজীব, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আমাকে তুমি দেখতে পাইতেছো, আমি তোমাকে দেখতে পাইতেছি, তাই না? এইটা আমরা পড়ে আসছি কি? অ্যানাটমি পড়ে আসছি, ফিজিওলজি পড়ে আসছি। এখন মাইক্রোবায়োলজিতে আমরা পড়বো যেগুলো আমরা দেখতে পাইতেছি না, যে লাইফ গুলো আমরা দেখতে পাইতেছি না, ওইটার অ্যানাটমি ফিজিওলজি ওইগুলো আমরা পড়বো। অ্যানাটমি ফিজিওলজি তো না, মানে ওইটার স্ট্রাকচার, ওইটার ফাংশন, ঠিক আছে, ওটা কিভাবে কি করতেছে, ওর সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? মাইক্রো মানে অণুজীব যেগুলো আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, ওইগুলো সম্পর্কে স্টাডি হচ্ছে মাইক্রোবায়োলজি। ঠিক আছে? ক্লিয়ার তো? আচ্ছা, ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। এখন হচ্ছে হোয়াট ইজ মাইক্রোবস। মাইক্রোবস হচ্ছে এই যে আমি বললাম না যে অণুজীব গুলা নিয়ে আমি পড়াশোনা করব, এই অণুজীব গুলাকে আমি বলতেছি মাইক্রোবস। এই অণুজীব গুলোর নাম হচ্ছে মাইক্রোবস। ঠিক আছে? যেগুলো আমি খালি চোখে দেখবো না, যে লাইফ গুলা, ওইগুলো হচ্ছে অণুজীব গুলাকে আমরা বলবো মাইক্রোবস। মাইক্রোবস আছে 4টা। প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে আমরা খালি চোখে দেখতে পারি, কিন্তু আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমরা হচ্ছে এই জার্মস, তারপর ব্যাকটেরিয়া, এগুলো সমুদ্রে আমরা ভাসতেছি, তাই না? শুনছি না আমরা এই কথা? একদম লিটারেলি আমাদের আশেপাশে সব জায়গায় শুধু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, জার্মস আর জার্মস, তাই না? রেসপন্স করো তোমরা। জি জি হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া। তো এগুলোই হচ্ছে মাইক্রোবস, এর মধ্যে ইনক্লুডিং ব্যাকটেরিয়া। তারপর আসছে এই যে ভাইরাস। ভাইরাস সম্পর্কে তো আসলে এখন সবাই স্পেশালিস্ট, তাই না? সবাই সবকিছু জানে এখন ভাইরাস সম্পর্কে, এটা সম্পর্কে আর কিছু বলার সাহস আমার নাই। তারপর হচ্ছে তোমার কি ফাঙ্গাস, আর হচ্ছে প্যারাসাইট। এই 4টা জিনিস হচ্ছে আমার মাইক্রোবস। ঠিক আছে? কি কি তাহলে আমার মাইক্রোব হলো? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, আর হচ্ছে প্যারাসাইট। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই আর প্যারাসাইট। প্যারাসাইট যেগুলো হচ্ছে আমাদের অন্য একটা হোস্টের বডিতে থাকে, ডিপেন্ডেন্ট থাকে, সেগুলো হচ্ছে প্যারাসাইট। ফাঙ্গাই হচ্ছে কি? ফাঙ্গাস। ফাঙ্গাস ছত্রাক, ছত্রাক পড়ছি আমরা, ওইটাই হচ্ছে ফাঙ্গাস। তো এই 4টা জিনিস আমার মাইক্রোবসে পড়ে, আর এই 4টা জিনিস নিয়ে আমি আমার পড়াশোনা মাইক্রোবায়োলজিতে। ঠিক আছে? ওকে, এখন দেখো যে মাইক্রোবায়োলজির এরকম 5টা ব্রাঞ্চ আছে। ঠিক আছে? আমি বলছি না 4টা মাইক্রোবস, কিন্তু ব্রাঞ্চ হচ্ছে 5টা। দেখি, ব্যাকটেরিয়া নিয়ে যে আমি পড়বো ওটা হচ্ছে ব্যাকটেরিওলজি। ভাইরাস নিয়ে আমি পড়বো ওটা হচ্ছে ভাইরোলজি। ফাঙ্গাস নিয়ে পড়বো ওটা হচ্ছে ফাঙ্গোলজি, না কিন্তু এটা হচ্ছে মাইকোলজি। ঠিক আছে? আর হচ্ছে যে প্যারাসাইট নিয়ে পড়বো ওরা হচ্ছে প্যারাসাইটোলজি। আর এই যে 4টা আমার মাইক্রোবস, এটা যে আমাদের ক্ষতি করবে, আমাদের শরীরের মধ্যে যে ডিজিজ করবে, আর আমাদের শরীরে যে একটা প্রতিরক্ষা আছে, ওইটা নিয়েও আমার স্টাডি করতে হবে। ওইটা করব আমি ইমিউনোলজি। ইমিউনোলজি কি? আমার বডির যে ইমিউনিটি, ইমিউনিটিও তো এখন শুনছো অনেক, ঠিক আছে, যে ইমিউনো কম্প্রোমাইজড, যার ইমিউনিটি কম তাকে ভাইরাস অ্যাটাক করতেছে বেশি। তো এই যে ইমিউনিটি নিয়ে যে আমি স্টাডিটা করব মাইক্রোবায়োলজিতে, ওটা হচ্ছে ইমিউনোলজি। তো আমার এই 5টা ব্রাঞ্চ থাকবে মাইক্রোবায়োলজিতে। এই 5টা তুমি চ্যাপ্টারও চিন্তা করতে পারো আলাদা আলাদা। ঠিক আছে? এর মধ্যে ব্যাকটেরিওলজিটা 2টা পার্ট। একটা হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি, যেটা ক্লাস এখন আমি নিচ্ছি, আর একটা হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। জেনারেল ব্যাকটেরিওলজিতে আমরা পড়বো হচ্ছে ব্যাকটেরিয়া কি, কেন, কি খায় না খায়, কত ধরনের আছে, কেন আছে, কিভাবে কি করে, এই সম্পর্কে ধারণা হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি। তারপরে কি কি ব্যাকটেরিয়া আছে, ওরা কিভাবে ডিজিজ করে, ওদের কিভাবে আমি আইডেন্টিফাই করব, ঠিক আছে, ওদের ক্যারেক্টারিস্টিক কি কি, ইন্ডিভিজুয়ালি যখন আমি এক একটা ব্যাকটেরিয়া পড়বো, ওইটা হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। বুঝাইতে পারছি আমি জিনিসটা? জি জি ভাই। হ্যাঁ, জি ভাইয়া। এই ছিল আমার আমার মাইক্রোবায়োলজি। আচ্ছা, এখন একটা সাইট কথা আমি বলে দিই, সেটা হচ্ছে টাইপস অফ ডিজিজ। ঠিক আছে? এই যে আমার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আর প্যারাসাইট, এগুলো আমি মেডিকেলে কেন পড়তেছি? আমার তো মেডিকেল এখানে কেন পড়বা? ঠিক আছে, আমি উদ্ভিদ বিজ্ঞানে পড়তাম অথবা অন্য কোনো বিজ্ঞানে পড়তাম, মেডিকেলে কেন এটা ইম্পর্টেন্ট? মেডিকেলে এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদের ওরা আমাদের বডিতে ইনফেকশন করে। ঠিক আছে? ইনফেকশন মেইনলি কে করে? ইনফেকশন মেইনলি করে হচ্ছে এই এই 4টা জিনিস: ব্যাকটেরিয়া, ভাইরাস, তোমার ফাঙ্গাস আর প্যারাসাইট। ঠিক আছে? ডিজিজই আছে 2 ধরনের, একটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ, একটা নন ইনফেকশিয়াস ডিজিজ। ঠিক আছে? এটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবা। যেমন ডায়াবেটিস, ডায়াবেটিস যে হয় মানুষের, হাইপারটেনশন যে হয় মানুষের, এগুলা কি? এগুলা কিন্তু তোমার নন ইনফেকশিয়াস। ঠিক আছে? এটা কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে হয় নাই। বুঝতে পারছো? আর যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটের জন্য হইছে, ওইগুলো হচ্ছে ইনফেকশিয়াস। যেমন কি
আমার করোনা হয়েছে, এটা কি কি ধরনের ডিজিজ? এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ, ঠিক আছে? ওই যে আমার টনসিল ফুলে গেছে, টনসিলাইটিস হয়েছে, ঠিক আছে? ওটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। এর একটা লক্ষ্য করবা তোমরা যে প্রত্যেকটা ডিজিজের লাস্টে যখন আইটিস থাকবে তখনই বুঝবা যে এটা ইনফেকশন রিলেটেড। যেমন টনসিলাইটিস, তারপর অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছে, বলে না যে আমি তো আরে আমার তো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমি তো অপারেশন করছি। তার মানে কি এটাও একটা ইনফেকশিয়াস ডিজিজ। বুঝতে পারছো? ক্লিয়ার? টাইপস অফ ডিজিজ, ইনফেকশিয়াস ডিজিজ। আর ওরা আমার মাইক্রোবস গুলো আমার ইনফেকশন করতেছে বলে আমি ওদেরকে নিয়ে আমি পড়াশোনা করতেছি। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার মাইক্রোবের ইম্পর্টেন্স মেডিকেলি। ওকে, তারপর আমি এখন ঢুকে যাই মাইক্রোবায়োলজিতে। প্রথমেই আমি সেল নিয়ে কিছু কথা বলে দিই, যদিও এটা তোমাদের ফিজিওলজিতে পড়ে আসার কথা, ঠিক আছে? আচ্ছা, সেল কি বলতো কেউ একজন আমাকে, হোয়াট ইজ সেল? বাংলায় বললেও সমস্যা। It is a structural and functional unit of the living organism. হ্যাঁ, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। বাংলায় বললে ছোটবেলা থেকে যারা বাংলা মিডিয়াম পড়ছে শুনে শুনে বড় হয়েছে, জীব দেহের একক হচ্ছে কোষ, ঠিক আছে? তো আমার একটা সবকিছু যারই প্রাণ আছে তারই সেল আছে। বুঝতে পারছেন? সবকিছুরই সেল আছে, সবকিছুই সেল। যার প্রাণ আছে তারই, সে নিজে একটা সেল। কেউ কেউ একটা সেলেই জীবন হয়ে গেছে, একটা সেলেই তার সবকিছু। আর আমরা হচ্ছে মাল্টি সেলুলার। কেউ কেউ ইউনিসেলুলার, কেউ কেউ মাল্টি সেলুলার, ঠিক আছে? এই যে মাইক্রোবস গুলা, ওগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ছোট অণুজীব। ওরা মেইনলি কি হয়, ইউনিসেলুলার হয়, আবার মাল্টি সেলুলারও হইতে পারে, ঠিক আছে? যেগুলো ইউনিসেলুলার ওগুলো তো আমরা খালি চোখে দেখবো না, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এই সেল দিয়ে আরেকটা ছোট্ট করে আমি একটা কথা বলে দিই। সেলের দুইটা পার্ট। সেলকে সবসময় ডিমের সাথে তুলনা করবেন, ঠিক আছে? ডিমের সাথে সেলের তুলনা কিভাবে? ডিম যেমন ডিমের খোলস, খোলসের ভিতরে ডিমের যে তোমার লিকুইড অংশটা থাকে, ওইটার সাথে সেল চিন্তা করো। সেলের দুটা পার্ট, একটা হচ্ছে সেল মেমব্রেন, আর সেল মেমব্রেনের ভিতরে যে তোমার লিকুইড জিনিসটা থাকে ওটার নাম কি? প্রোটোপ্লাজম, ঠিক আছে? ডিমের মধ্যেও কিন্তু সেম, ডিমের কভারিংটা আর হচ্ছে ভিতরে কুসুম সহ যে সাদা অংশটা ওইটা। তাহলে সেলের দুইটা পার্ট, সেল মেমব্রেন আর হচ্ছে প্রোটোপ্লাজম। তারপর ডিমের মধ্যে কয়টা পার্ট? সাদা অংশ আর কুসুম। এরকম ভাবে প্রোটোপ্লাজমেরও দুটা পার্ট, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াস কে যদি তুমি সরায় দাও, ডিমের কুসুমটা যদি সরায় দাও, কি থাকবে? শুধু সাদা অংশটা থাকবে। নিউক্লিয়াসটাকে যদি তুমি প্রোটোপ্লাজম থেকে সরায় দাও, তাহলে শুধু সাইটোপ্লাজম বাকি থাকবে। বুঝতে পারছো জিনিসটা? সেলের একটা ধারণা। জি ভাইয়া। হ্যাঁ, আর এই সাইটোপ্লাজমের মধ্যেই মেইনলি হচ্ছে বাকি যত অর্গানেলিস গুলো আছে, ওকে বলে সাইটোপ্লাজমিক অর্গানেলিস, ঠিক আছে? ওইগুলা ছড়ায় ছিটায় আছে, ঠিক আছে? তোমার সাদা অংশের মধ্যে যে অনেক সময় কালো কালো জিনিস ময়লা টয়লা পড়ে যায় না ভাঙতে গিয়া, ওইগুলা মনে করো যে সাইটোপ্লাজমিক অর্গানেলিস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক অর্গানেলিস। কি কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, গোলজি অ্যাপারাটাস, এগুলো অনেক কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যে আমি কথাগুলো বললাম, ওইটা হচ্ছে একটা মডেল সেলের কথা, একটা ভালো সেলের কথা, ঠিক আছে? একটা তোমার লেটেস্ট মডেলের একটা সেলের কথা, ঠিক আছে? কিন্তু সব সেলেরই কি সবকিছু আছে? সব সেলের সবকিছু নাই। তোমরা অলরেডি আগে পড়ছো সেলের দুইটা টাইপ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ঠিক আছে? এখানে জিনিসটা দেখো, আমার কার্সরটা কি দেখা যাইতেছে? মাউসের জি ভাইয়া, কার্সরটা? আচ্ছা দেখা যাচ্ছে দেখো, ভাই। এই প্রোক্যারিওটিক শব্দের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে ক্যারিওটিক। ক্যারিও শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? পড়ছো না তোমরা ক্যারিওলাইসিস? জি ভাই পড়ছি। হ্যাঁ, ক্যারিওলাইসিস, যে নিউক্লিয়াস ভেঙে গেলে হচ্ছে ক্যারিওলাইসিস, তাই না? এই ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এখন প্রো শব্দের মানে কি? প্রো আদি। শব্দের আদি, হ্যাঁ। এই আদি। যে বলে না যে প্রি প্রো, এই দুটো হচ্ছে আদি। প্রি কোভিড সিচুয়েশন, কোভিড এর আগের সিচুয়েশন। প্রো কোভিড সিচুয়েশন, কোভিড এর আগের সিচুয়েশন। পোস্ট কোভিড সিচুয়েশন কি হবে? পরের ভাইয়া, কোভিড এর পরের পরের সিচুয়েশন। সিচুয়েশন। এরকম প্রোক্যারিওটিক শব্দটা থেকে কিন্তু এই সরি, হ্যাঁ হ্যাঁ, শব্দটা থেকে কিন্তু আমি বুঝে ফেলছি জিনিসটা। মানে ক্যারিওটিক মানে কি? ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, আর প্রো মানে হচ্ছে আদি, মানে কি? আদি নিউক্লিয়াস। আদি। নিউক্লিয়াসটা হচ্ছে মডার্ন টাইপ না, লেটেস্ট ভার্সনটা, অনেক আগের ভার্সন, ঠিক আছে? লাইক তোমার এই কি এখন অ্যান্ড্রয়েড ভার্সন কি চলে? ওরিও চলে না কি জানি চলে, মার্শমেলো চলে মনে হয়।
মার্শমেলো, ঠিক আছে। আগে আগে কি ছিল, আগে আমরা কি জানি ইউজ করতাম, একদম অ্যান্ড্রয়েড 6, 5, হ্যাঁ, ওইগুলা। এই ক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল গুলো হচ্ছে তোমার আগের মডেল, পুরাতন মডেল, ঠিক আছে। আর এই যে ইউক্যারিওটিক, ইউ মানে হচ্ছে নরমাল, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে নরমাল, যেটা হচ্ছে নরমাল বেসিক মানে স্ট্যান্ডার্ড একটা নিউক্লিয়াস যার আছে, ট্রু নিউক্লিয়াস যে আছে তার হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে। তাহলে দুইটা সেল পাইলাম, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল যেহেতু আদিম যুগের মডেল, ওর মেইন জিনিসটা বেসিসটা হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা থাকবে না, আদিম যুগের নিউক্লিয়াস থাকবে, সাজানো গোছানো কোনো নিউক্লিয়াস থাকবে না। আর ইউক্যারিওটিকের নিউক্লিয়াসটা থাকবে সাজানো গোছানো, ঠিক আছে। লাইক তোমার নিউক্লিয়াস কি থাকে, সুন্দর করে একটা তার নিজস্ব একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এই নিউক্লিয় তার আবার একটা কি থাকে, নিউক্লিয় লাস থাকে, তাই না। মানে সে একদম মানে পরিপাটি সিচুয়েশন, সবকিছু তার আছে, ঠিক আছে, তার আগে সব সে বস লেভেলের মানুষ, ঠিক আছে। কিন্তু প্রোক্যারিওটিক হচ্ছে তোমার ছন্ন ছাড়া মানুষ, তার কোনো কিছুর কোনো ঠিকঠাক নাই, ঠিক আছে। ইউক্যারিওটিকের তোমার সব ধরনের সাইটোপ্লাজমিক অর্গানেলিস যেগুলা ইম্পর্টেন্ট সবগুলা তার আছে, কিন্তু প্রোক্যারিওটিকের এগুলা কিছুই নাই, ঠিক আছে। মানে ও নোট টোট কিছুই করে না, ঠিক আছে। আর ইউক্যারিওটিক মনে করো তার গাইড আছে, তার মেইন বই আছে, তার স্যারের লেকচার নোটস আছে, সবকিছু আছে ইউক্যারিওটিকের। প্রোক্যারিওটিকের এগুলা কিছু নাই, সে মানে মাইকেল, সে মানে পুরো চিল থাকে সবসময়, বুঝতে পারছো। আচ্ছা, এখন যেটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের ডিফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য, ইভেন ভাইবার জন্য, ঠিক আছে। এটা আমি কোন চ্যাপ্টার থেকে বলতেছি, ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি, ঠিক আছে। আচ্ছা, প্রোক্যারিওটিক সেলের যে অলরেডি আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, হ্যাঁ। এখানে ডিফারেন্সটা দেখো কি বলছে, জেনেটিক এলিমেন্ট কি থাকবে। দেখো আমি বলছি না প্রোক্যারিওটিক এর নিউক্লিয়াস থাকবে না, ওর যে নিউক্লিয়াস থাকবে না ওটাকে আমরা বলবো নিউক্লিওয়েড, ঠিক আছে। ইউক্যারিওটিক এর থাকবে নিউক্লিয়াস, বুঝতে পারছো। ওর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না মানে কি, তার জেনেটিক ম্যাটেরিয়াল গুলা কি থাকবে, সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকবে, ঠিক আছে, গুছানো থাকবে না, তার নিউক্লিয়ার মেমব্রেনটা অ্যাবসেন্ট। কিন্তু ইউক্যারিওটিকে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট, ঠিক আছে। যে নিউক্লিওলাস অ্যাবসেন্ট, মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট, এগুলো তার কিছুই নাই প্রোক্যারিওটিক সেলে, ঠিক আছে। কিন্তু কিছু তো তার লাগবে, না হলে সে কিভাবে করবে, বুঝো না। কিছু তো অ্যাটলিস্ট তার লাগবে, শীট টিট তো কিছু লাগবে, নাহলে পাস কিভাবে করবে। তো এই জন্য তার কিছু এক্সট্রা স্ট্রাকচার আছে, এগুলো আমি পরে পড়াবো। আপাতত এখানে দেখো একটা লিখছি, যে সাইটোপ্লাজমিক মেমব্রেন। প্রোক্যারিওটিকের একটা এক্সট্রা জিনিস আছে, ওইগুলো না থাকার কারণে সে একটা জিনিস এক্সট্রা নিয়ে নিছে, এটা হচ্ছে কি সাইটোপ্লাজমিক মেমব্রেন, যেটা আবার ইউক্যারিওটিক সেলে নাই। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গোলজি অ্যাপারাটাস, এগুলো কিছুই প্রোক্যারিওটিকের নাই। তাহলে প্রোক্যারিওটিকের কি হলো, তার নিউক্লিয়াস নাই, তার নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গোলজি অ্যাপারাটাস কিচ্ছু নাই। এগুলো সবকিছু উইল বি প্রেজেন্ট ইন কেস অফ ইউক্যারিওটিক সেল, ওকে। আচ্ছা, আর হচ্ছে কি নিউক্লিয়াসের বদলে তার কি আছে বলো, প্রোক্যারিওটিক সেলের কি আছে, নিউক্লিওয়েড ভাইয়া। নিউক্লিওয়েড আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে রাইবোজোমের বিষয়টা, এখানে একটু মানে এখানে একটা খেলা আছে, ঠিক আছে। যে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 70s, আর ইউক্যারিওটিক সেলের হচ্ছে 80s। এটার মানে কি, জিনিসটা কি, মানে দুইজনেরই রাইবোজোম আছে কিন্তু সেম না। 70s ওটা ছোট, স্মলার রাইবোজোম, আর ইউক্যারিওটিক এর হচ্ছে রাইবোজোম হচ্ছে 80s, ঠিক আছে। 70s আর ইউক্যারিওটিক এর হচ্ছে 80s। আচ্ছা, এখন এই দুটা জিনিসের জন্য এটার একটা সিগনিফিকেন্স আছে। এখান থেকে ভাইবা কোশ্চেনে তোমার একটা ক্রস কোশ্চেনে চলে যাবে, বুঝতে পারছো। একটা ক্রস কোশ্চেন তোমাকে করবে, এটা আমি বলে দিই এখন, একটু ঠান্ডা মাথায় তোমরা বুঝার চেষ্টা করো জিনিসটা। আমাকে তোমরা বলো, তোমার যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তোমরা কি খাও, কি ওষুধ খাও, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খাও। ফার্মাসিতে গেলেই ফার্মাসির বড় ডাক্তাররা কি করে, ফার্মাসিস্টরা কি করে, যে কোনো অসুখ নিয়ে গেলেই দাও অ্যান্টিবায়োটিক দিয়ে দাও, ঠিক হয়ে যাবে, তাই না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, অ্যান্টিবায়োটিক অ্যান্টি বায়োটিক মানে জীবনের বিপরীত নাকি, বায়োতো মানে লাইফ, লাইফের অপোজিট অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে সে যে কোনো ধরনের লাইফ নষ্ট করে দেবে, বুঝতে পারছো, যে কোনো সেল সে মেরে ফেলবে, রাইবোজোমকে অ্যাটাক করে মেরে ফেলবে, ঠিক আছে। আবার অন্যান্য ভাবেও অ্যাটাক করতে পারে, কিন্তু কয়েকটা স্পেসিফিক তোমার অ্যান্টিবায়োটিক যারা রাইবোজোমকে অ্যাটাক করে। এখন কথা হচ্ছে
আমার শরীরের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে, অনেকগুলা বংশ বিস্তার করে মনে করো অনেক হয়ে গেছে, কলোনি হয়ে গেছে, তার বাসা ঘরবাড়ি মহল্লা হয়ে গেছে, ঠিক আছে। এখন ওকে মারার জন্য আমি অ্যান্টিবায়োটিক খাইলাম, ওই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার সেলকে মারতেছে কিন্তু আমার সেলকে কেন মারতেছে না? সে তো কারণ আমার কারণ ওটা রাইবোজোম ব্যাকটেরিয়া রিসেপ্টরের জন্য কার্যকরী। না না, ওটা তো অন্য। আচ্ছা শোনো, রাইবোজোমটা হচ্ছে তোমার আমার নর্মাল সেল থেকে ব্যাকটেরিয়ার রাইবোজোমটা ডিফারেন্ট, সিগনিফিকেন্ট। এই জায়গায় হচ্ছে সিগনিফিকেন্সটা, ওর হচ্ছে 70S, কিন্তু হিউম্যান সেলে যে একজন বলছো কিন্তু অলরেডি যে ইউক্যারিওটিক সেল হচ্ছে আমাদের 80S। আমরা কি ইউক্যারিওটিক না? মানুষ ইউক্যারিওটিক, আর ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, বুঝতে পারছো? মানুষ হচ্ছে ইউক্যারিওটিক, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক। এখন ব্যাকটেরিয়ার ওর যে অ্যান্টিবায়োটিকটা এমন ভাবে বানানো হয় যেন সেটা 70S এর রাইবোজোমকে শুধু অ্যাটাক করে, ঠিক আছে। 80S এর রাইবোজোম তাহলে কি হবে? আনএফেক্টেড থেকে যাবে। এই জন্য কি হবে, এই অ্যান্টিবায়োটিকটা শুধু ব্যাকটেরিয়ার সেলের জন্য ক্ষতিকর হবে, কিন্তু আমার আমার হোস্ট সেলের জন্য কি হবে না, কোনো কোনো ক্ষতিকর হবে না, ক্ষতি করবে না, মারতে পারবে না, তাই না? এটাকে বলে সিলেক্টিভ টক্সিসিটি। সে সিলেক্টিভ, কাকে মারবে, কার জন্য সে টক্সিক, আমার জন্য টক্সিক না, সে ব্যাকটেরিয়ার জন্য টক্সিক। এটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। জিনিসটা বুঝছো? এটা কিন্তু অনেক ডিপ কথা এবং এটা ক্রস কোশ্চেন কিন্তু ভাইভাতে করবে। যদি পারো দেখবা যে মনে করো যে তোমার এক্সটার্নাল ইন্টারনাল দুইজনেই পুরো একবারে খুশিতে মনে করো যে অবস্থা খারাপ হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? না বুঝতে জি বলো, আবার ভাইয়া। বলি। জি ভাইয়া। আচ্ছা, আবার প্রোক্যারিওটিক সেলের যে সেল ডিভিশন, ওইটা হচ্ছে বাইনারি ফিউশনের মাধ্যমে হয়। বানান ভুল আছে, ফিশন এফআই। আচ্ছা, একটু পর আবার ফিশন বানান পাবা, এটা কিন্তু ভুল বানান, আমি ভুল লিখছি, সরি। আর ইউক্যারিওটিক সেলের কি হবে? মাইটোসিস হবে, ঠিক আছে। নরমাল সেলে কি হয়? মাইটোসিসই তো হয়, আমরা পড়ছি সেল ডিভিশন, তাই না? জি ভাইয়া। নেক্সটই দেখো, আমি মাইক্রো অর্গানিজমকে যদি ভাইয়া আমি একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যদি এখানকার না, ভাই আমরা হচ্ছে এই যে ইন্টারে যেটা দেখছিলাম যে রাইবোজোম 70S এবং 80S, এই দুটাকে হচ্ছে আবার ক্লাসিফাই করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 70S কে ভাঙা হচ্ছে 50S 50S এন্ড এবং 30S আর 30S। 40S আর 60S। হ্যাঁ, এটা আমি বলবো একটু পরে, একটু হ্যাঁ, পরে বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ, এই যে হচ্ছে তোমার মাইক্রো অর্গানিজম মানে মাইক্রোবস কে যদি আমি ক্লাসিফিকেশন করি, তো প্রথমেই হচ্ছে দুই ধরনের মাইক্রোবস তুমি পাবা। একটা হচ্ছে সেলুলার, মানে যাদের সেল আছে, আর এটা হচ্ছে অ্যাসেলুলার, যাদের সেল নাই, ঠিক আছে। একমাত্র ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার, ভাইরাসের কোনো সেল নাই, বুঝতে পারছো? এছাড়া বাকি যা কিছু আছে সবকিছুর সেল আছে, যত মাইক্রোবস আছে সবার সেল আছে, শুধু ভাইরাসের সেল নাই। এই যে আমি এই যে ছোট্ট একটা, ও আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তোমরা কাইন্ডলি কেউ যদি পারো খাতা কলম নিয়ে নোট করো, কারণ আমি অনেক কথা যেমন সিলেক্টিভ টক্সিসিটির কথা বলছি, এটা কিন্তু স্লাইডে নাই। স্লাইডের উপর কখনো ডিপেন্ডেন্ট হবা না, ঠিক আছে। নিজের ইমাজিনেশনের উপর ডিপেন্ডেন্ট হবা, আর প্রচুর পরিমাণের বই পড়বা, বুঝতে পারছো? আশা করি আজকে ক্লাস করার পর তোমরা বই পড়ে অনেক কিছু বুঝতে পারবা, সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে, বুঝতে পারছো? আর এখানে এই স্লাইডের মধ্যে আমি অনেকগুলা বেসিক ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে। যেমন একটা কথা বলছি, ভাইরাস মানেই এসেলুলার, বুঝতে পারছো? ভাইরাসের কোনো সেল নাই মানে কি? ভাইরাসের যখন সেল নাই তার মানে ভাইরাসের নিউক্লিয়াসও নাই, ভাইরাসের রাইবোজোমও নাই, 70Sও না, 80Sও না, কোনো অ্যাসই না, বুঝতে পারছো? সে তার কোনো সেলই নাই, ঠিক আছে। ভাইরোলজি যখন পড়বা তখনই বুঝে যাবে, এটা জাস্ট একটা প্রোটিন, লিপোপ্রোটিন, ওকে। ভাইরাসের কোনো সেল নাই। সেল কার কার আছে? বাকি সবার সেল আছে। এর মধ্যে যাদের সেল আছে, কেউ কেউ ইউক্যারিওটিক, কেউ কেউ প্রোক্যারিওটিক, তাই না? সেল তো দুই ধরনের, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। শুধুমাত্র ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, আর বাকি সবাই ইউক্যারিওটিক, শেষ কথা, ঠিক আছে। তাহলে দুইটা ইম্পর্টেন্ট জিনিস এখন আসলো, কার সেল নাই? ভাইরাসের সেল নাই, বাকি সবার সেল আছে, বাকি সবার বলতে সব মাইক্রোবের সেল আছে, ঠিক আছে। আবার যাদের সেল আছে ওদের মধ্যে শুধু প্রোক্যারিওটিক মানেই ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানেই প্রোক্যারিওটিক, এটা কখনোই যেন ভুল না হয়, ঠিক আছে। ব্যাকটেরিয়া মানেই প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক মানেই ব্যাকটেরিয়া, একটাই ব্যাকটেরিয়াই শুধু প্রোক্যারিওটিক সেল, আর সবাই ইউক্যারিওটিক, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, নেক্সটে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমি শর্টলি তোমার একটু চারটা যে মাইক্রোবসের ডিফারেন্সটা একটু বলি। ফার্স্ট অফ অল সেল, আমি অলরেডি বলছি যে দেখো শুধু ভাইরাসের সেল নাই, বাকি সবার সেল আছে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, এই জিনিসটা একটু বুঝো যে তোমার আমার মানুষের
ডিএনএ আছে, আরএনএ আছে। ইউক্যারিওটিক সেল যাদের, ওদের ডিএনএ আছে, আরএনএ আছে। বুঝতে পারছো? ঠিক আছে। প্রোক্যারিওটিকেরও ডিএনএ আছে, আরএনএ আছে। কিন্তু শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে এটা স্পেশাল। ঠিক আছে। ভাইরাসে আইদার ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। হয় ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে। দুটো একসাথে থাকবে না। আর বাকি সবার এই যে বোথ বোথ লেখা আছে, দেখো বোথ বোথ মানে ডিএনএ আরএনএ, এখানে বোথ বোথ বলতে ডিএনএ আছে, আরএনএ আছে। ঠিক আছে। কিন্তু ভাইরাসের আইদার ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে। তোমরা ইন্টারে পড়ছো যে আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, তাই না? জি ভাইয়া। যার ডিএনএ আছে সে ডিএনএ ভাইরাস, যার আরএনএ আছে সে আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। RNA virus. ভাইরাস, ঠিক আছে। তার মানে কি, তার আরএনএ আছে, তার ডিএনএ নাই। বুঝতে পারছো? আচ্ছা, টাইপ অফ সেল আমি অলরেডি বলছি, শুধু ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, বাকিগুলা ইউক্যারিওটিক। আর ভাইরাস তো সেলই না, ও তো প্রোতেও পড়বে না, ইউক্যারিওটিকও পড়বে না, তাই না? আচ্ছা, রাইবোজোমের ক্ষেত্রে রাইবোজোম ভাইরাসে নাই, কারণ তার সেল নাই। ব্যাকটেরিয়াতে আমি বললাম 70S, কারণ কি সে প্রোক্যারিওটিক। আর ইউক্যারিওটিক গুলা কি 80S। ঠিক আছে। আচ্ছা, আর তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিস যেটা একজন বলছিল যে 70S এর আবার দুটো সাব ইউনিট থাকে। এই রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 40S আর একটা হচ্ছে 30S। ঠিক আছে। আর 80S এর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 40S আর একটা হচ্ছে 60S। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ভাইরাসে নাই কারণ সেল নাই। ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নাই কারণ সে প্রোক্যারিওটিক, আর বাকি দুটাতে আছে। ঠিক আছে। আচ্ছা, আর রেপ্লিকেশনের ক্ষেত্রে ভাইরাস কিভাবে রেপ্লিকেশন করে? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশনের মাধ্যমে, এই যে আরএনএ অথবা যে ডিএনএ বলতেছি না, যেমন করোনার যে আরএনএটা আছে ওইটা রেপ্লিকেট করে। নিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশনের মাধ্যমে ভাইরাস রেপ্লিকেট করে। ঠিক আছে। আর ব্যাকটেরিয়া হয় বাইনারি ফিশন, এই যে এইটা হচ্ছে কারেক্ট স্পেলিং। ঠিক আছে। আগেরটা ভুল। ফিউশন মানে তো খাওয়া দাওয়া, একটা ফিউশন আছে না, একটা ব্যাপার আছে না, একসাথে হয়ে যাওয়া, কিন্তু আমার তো ভাগ হবে, বাইনারি ফিশন। ঠিক আছে, এটা কারেক্ট স্পেলিং। আচ্ছা, ফাঙ্গাসের ক্ষেত্রে দুই ধরনের রেপ্লিকেশন হতে পারে, আইদার বার্ডিং এর মাধ্যমে অথবা মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে। আর প্যারাসাইট মাইটোসিস দিয়ে হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ডিফারেন্সটা ক্লিয়ার? তাহলে এখানে আমি বলে দিই আগে থেকে, ভাইরোলজিতে এটা পড়বা যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য। ঠিক আছে। আর ওই ডিফারেন্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, যে ব্যাকটেরিয়াতে বোথ ডিএনএ আরএনএ থাকবে, কিন্তু নিউক্লিক অ্যাসিডে আইদার আরএনএ থাকবে, না হলে ডিএনএ থাকবে। ওকে, তাহলে লেটস গো টু দ্য নেক্সট। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন শেষ, মাইক্রোবায়োলজি আমরা পড়ে ফেলছি, মানে ধারণা নিয়ে নিছি, পড়ে ফেলছি না, ধারণা নিছি। এখন আমি বইটই ঘাটলে মাথায় ঢুকবে। মেইনলি আমার 4টা মাইক্রোবস নিয়ে কথাবার্তা, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলবো, ব্যাকটেরিওলজি শুরু করব। বুঝতে পারছো যে 5টা ব্রাঞ্চ দেখছিলাম না, ওইখান থেকে ব্যাকটেরিওলজিতে আমি আবার কি বলছি, 2টা পার্ট, জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজি। আচ্ছা, আমি জেনারেল ব্যাকটেরিওলজি শুরু করি। আচ্ছা, প্রথমেই ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখে নিই। অলরেডি আমি জানি ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক সেল, আর এটার নিউক্লিয়াস নাই, নিউক্লিওয়েড আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আর ব্যাকটেরিয়ার যে রাইবোজোমটা ওটা হচ্ছে সার্কুলার। মানে কি, আমাদের রাইবোক্রোমোজোম গুলা কি শেপ? রড শেপ না? স্ট্রেট লাইনের মতো না? কেউ বলে না কেন? কেউ জি কিছু বলে ভাইয়া, না। লিনিয়ার। হ্যাঁ, আর লিনিয়ার, গুড, ভেরি গুড। আর হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে সার্কুলার। ওকে। আচ্ছা, তারপরে এটার কোনো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি এগুলো কিছুই নাই, অলরেডি বলছি। আচ্ছা, স্মলার রাইবোজোম 70S, তাই না? এটাও বলছি। আচ্ছা, সেল ওয়াল কন্টেন্স পেপটিডোগ্লাইকেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি বলছে? সেল ওয়ালটা কিসের? ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেন আছে। তোমার আমার সেল ওয়ালে কি আছে তাহলে? তোমার আমার সেল ওয়াল কি দিয়ে তৈরি? অথবা অন্য অন্য মানুষের cell wall? আমাদের নাই। আমাদের তো সেলও থাকবে না ভাইয়া। হ্যাঁ, গুড, আমাদের সেল ওয়াল থাকবে না। ঠিক আছে। হুম। কে জানি একবার এক ক্লাসে বলে ফেলছিল যে আর কি জানি অনেক এক্সপ্লেন করে ফেলছিল। আমাদের সেল ওয়াল নাই, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে ওটাতে পেপটিডোগ্লাইকেন আছে। ঠিক আছে। আর অন্যান্য মাইক্রোবস এর সেল ওয়াল গুলা, যেমন তোমার ফাঙ্গাসের সেল ওয়ালে স্টেরল থাকবে, তারপর হচ্ছে আর কি থাকবে, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকবে কাইটিন, ওটা তোমরা পড়ছো ইন্টারে অলরেডি। ঠিক আছে, কাইটিন থাকবে, তাই না?
ফাঙ্গাসের সেল ওয়ালে কাইটিন থাকে, এই জন্য ফাঙ্গাসের সেল ওয়ালটা অনেকটা রিজিড হয়। রিজিড মানে কি? শক্ত হয়। ঠিক আছে? আচ্ছা, আর সেল ডিভিশন বাই বাইনারি ফিউশন, এটা তো অলরেডি করছি। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা ছবি, ব্যাকটেরিয়ার ছবি, বুঝতে পারছো? আচ্ছা, আমার কার্সরটা ফলো করো, আমি একটু স্ট্রাকচার গুলো আমি তোমাদের বুঝাই দেই। এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সেল, ঠিক আছে? এই ব্যাকটেরিয়ার সেলে প্রথম এই যে এই জিনিসটা আছে না, এটা কি? এটা তার কাভারিংটা, ঠিক আছে? এই সবটাই যে এখানে দেখো, এই জায়গাটা, এটা হচ্ছে তার কি? ব্যাকটেরিয়ার কাভারিংটা। এই কাভারিংটা, এই কাভারিংটাকে কি বলে? এই কাভারিংটাকে আমরা বলবো এনভালেপ। কার এনভালেপ? এই ব্যাকটেরিয়ার একটা এনভালেপ। চিন্তা করো, এনভালেপ, এনভালেপ মানে কি? যে চিঠি যে এনভালেপের মধ্যে করে দিতেছি না, চিঠির কাভারিং না এনভালেপ? এরকম ব্যাকটেরিয়ার কি? ব্যাকটেরিয়ার এনভেলপ। বলো, কাভারিংটা হচ্ছে কি? এনভালেপ। এই এনভালেপের তিনটা পার্ট আছে, তিনটা স্ট্রাকচার নিয়ে, পার্ট না, তিনটা স্ট্রাকচারকে একসাথে আমরা এনভালেপ বলতেছি। মানে কভারিংটা তিনটা স্ট্রাকচার নিয়ে তৈরি, বুঝতে পারছো? শুরুতেই বাইরে, সবার বাইরে যেটা আছে এটা হচ্ছে ক্যাপসুল, যে এটা হচ্ছে ক্যাপসুল, ফার্স্ট লেয়ারটা, আউটার লেয়ারটা হচ্ছে ক্যাপসুল। পরে যে একটা লেয়ার আছে ওইটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের পরে যেটা আরেকটা লেয়ার, 3 নাম্বার লেয়ার, সেটা হচ্ছে কি? সাইটোপ্লাজমিক মেমব্রেন। তাহলে বাইরে থেকে ভিতরে আসলে প্রথমে হচ্ছে ক্যাপসুল থাকবে আমার, তারপরে ক্যাপসুলের পরে কি থাকবে? ক্যাপসুলের পরে থাকবে সেল ওয়াল, তারপর থাকবে আমার এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, যে তিনটা লেয়ার। এই যে দেখো এখানে সুন্দর করে দিয়ে দিছে, এই যে হলুদ লেয়ারটা ক্যাপসুল, সবুজ লেয়ারটা সেল ওয়াল, আর এই যে এই লেয়ারটা কি? সাইটোপ্লাজমিক মেমব্রেন। তো এই তিনটা লেয়ার নিয়ে আমার ব্যাকটেরিয়ার কাভারিং। আর এই তিনটা লেয়ারকে একসাথে আমি কি বলতেছি? এনভালেপ বলতেছি। তাহলে আমাকে যদি টিচার জিজ্ঞেস করে এনভালেপ আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, মানে বাইরে থেকে ভিতরে সিরিয়ালি বলো, তাহলে প্রথম হবে ক্যাপসুল, সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন। আর যদি বলে ভিতর থেকে বাইরে বলো, ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস, তাহলে প্রথমে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল ওয়াল, পরে ক্যাপসুল। ঠিক আছে? আর এই যে দেখো, এটা হচ্ছে নিউক্লিওয়েড। দেখো আমাদের সেলগুলার ছবি দেখছো না? কত সুন্দর একটা গোল্লা থাকে, গোল্লার ভিতরে সবকিছু থাকে, ম্যাটেরিয়ালস। আর এর ম্যাটেরিয়ালসে দেখো কি অবস্থা, দেখছো? এই যে এই যে এই যে এগুলা 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 কি? নিউক্লিওয়েড। ওকে, বুঝতে জি পারছো? ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর এই যে দেখো এখানে যে 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 যেগুলো আছে না, যে হেয়ার লাইক স্ট্রাকচার গুলা, প্রজেকশন গুলা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার পিলি। এগুলোর নাম কি? পিলি। ওকে, পিলি গুলো অনেকগুলো আছে, দেখছো? আর একটা হচ্ছে অনেক বড়, লেজের মতো, এটা কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। বুঝতে পারছো? এটার নাম কি? ফ্লাজেলা। জি সব ভাইয়া। ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে না। এতদিন আমরা ভুল জেনে আসছি ভাই। কি জানছো? এই যে ইন্টারে যে ছবি ছিল, যেটা সবচেয়ে বড় ছিল সেটা ছিল পিলি, বাকি ছোটগুলো হচ্ছে মানে চিকন যেগুলো সেগুলো ছিল না না, ফ্লাজেলা। একটা থাকবে ফ্লাজেলা, সব থেকে বড় যেটা। সব ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে না, যার থাকে তাকে আমরা বলবো ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া। ওকে, অথবা আরেকটা মজার জিনিস, ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলার কাজ হচ্ছে মোটিলিটি দেয়া। মানে কি? এই ফ্লাজেলা থাকলে সে সাঁতার কাটতে পারবে, সে এরকম এরকম ফ্লাজেলাটা নাড়াবে নাড়াবে নাড়াবে, আর সে কি করে? মুভমেন্ট করতে পারবে। মটাইল, মটাইল মানে কি? যে মুভমেন্ট করতে পারে, যে নাড়াচাড়া আছে। মানে যেসব মটাইল ব্যাকটেরিয়াদের ফ্লাজেলা থাকবে, বুঝতে পারছো? ফ্লাজেলা না থাকলে কি হবে? নন মটাইল হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আসো, ব্যাকটেরিয়ার কি কি ধরনের ব্যাকটেরিয়ার শেপ থাকতে পারে? ব্যাকটেরিয়ার শেপ কক্কাই হইতে পারে, মানে গোল গোল। যদি গোল 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 থাকে ব্যাকটেরিয়া, ওইটা কি হবে? কক্কাই। ওটা হবে কক্কাই। ঠিক আছে, দাঁড়াও একটু আমি অ্যানোডটা নিয়ে নিই। কোথায় কোথায়? এই যে পাইছি। হ্যাঁ, এই যে যখন এরকম গোল গোল স্ট্রাকচার থাকবে, একদম যে রাউন্ড থাকবে এরকমও না। ঠিক আছে, এরকম রাউন্ড শেপ, ওভাল শেপ হইলে ওটা কি হবে? ওটা ওভাল শেপ হবে। বেসিলাই হচ্ছে রড শেপ, মানে এই যে এরকম লম্বা লিনিয়ার, যে বললা কিছুক্ষণ আগে, এরকম এরকম শেপ থাকলে ওটা হবে কি? বেসিলাই। বেসিলাই হচ্ছে রড শেপ। ভিব্রিও কমা শেপ। ভিব্রিও কি? কমা শেপ। ঠিক আছে। স্পাইরোকেটস, এগুলো কি? স্পাইরাল। ঠিক আছে, এরকম 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 স্পাইরাল। বুঝতে পারছো? অ্যাক্টিনোমাইসেটস এর কি থাকবে? ফিলামেন্টস থাকবে, এরকম ব্রাঞ্চ থাকবে, অনেকগুলা ব্রাঞ্চিং স্টাইলে থাকবে। বুঝতে পারছো?
না বুঝতে পারলে বলো, চুপ থেকো না, কেউ কোনো কথা বললো বুঝতে না। পারছি ভাইয়া। ঠিক আছে, এই যে তুমি শেপ করে নিলা, ঠিক আছে, শেষ, আমার শেপ জানা শেষ। এখন আসো ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। খুবই কনসেন্ট্রেশন দিয়ে আমার কথাগুলো এখন শুনবা, কোয়েশ্চেন থাকলে করবা। কেন কেন আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো? শুনবো না? আচ্ছা, না শুনলে কি হবে? সিস্টেমিক ব্যাকটেরিয়া পড়তে তোমার কষ্ট হবে। আমার কথা যদি এখন মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমার মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি করতে পারবা। ঠিক আছে, সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি বলো, ব্যাকটেরিয়ার একটা ম্যাপ তৈরি করতে পারবা, ক্লাসিফিকেশনের ম্যাপ। তখন তুমি ইজিলি হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি পড়তে পারবা, কারণ সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি অনেক ভাস্ট। সব ব্যাকটেরিয়া সম্পর্কে জানা অবভিয়াসলি ভাস্ট হওয়ার কথা, তাই না? আচ্ছা, শুনো আর কোরিলেট করো। আচ্ছা, প্রথমে হচ্ছে মরফোলজি। মরফোলজি কি? মরফোলজি হচ্ছে শেপ। ব্যাকটেরিয়ার শেপের উপর আমি কি করব? আচ্ছা, আমাকে কেউ কো হোস্ট করে রাখছো নাকি? ও আমাকে আচ্ছা হোস্ট ভাইয়া, থেকে আপনার ইয়া বাদ দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, শোনো, যেটা বলতেছিলাম যে শেপের উপর ডিপেন্ড করে আমি ক্লাসিফাই করতেছি। প্রথমে হচ্ছে 1 নাম্বার কক্কাই। আমরা পড়ে আসছি কক্কাই মানে কি? ওভাল। যেসব ব্যাকটেরিয়া ওভাল তাদেরকে আমরা কক্কাই বলবো। যেসব ব্যাকটেরিয়া রড শেপ ওদের আমি বেসিলাই বলবো। যেগুলা স্পাইরাল, স্পাইরোকেটস বলবো। যেগুলা কি ভিব্রিও কি গোল। শেপ হবে বলেন? কমা শেপ। কমা শেপ। ভেরি গুড। তাহলে হচ্ছে এই মরফোলজিটার উপর ডিপেন্ড করে, শেপটার উপর ডিপেন্ড করে আমি ভাগ করছি ব্যাকটেরিয়াকে, ঠিক আছে? আবার এখানে কিছু কাহিনীও আবার দেখা যায় ভিতরে আছে। কক্কাই রাউন্ড শেপ গুলাকে আবার তোমার কি করছে? ফার্দার ক্লাসিফাই করছে কিসের উপর ডিপেন্ড করে? অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি? কি কার জানি শব্দ হইতেছে, একটু মিউট করে দাও। কতগুলো কক্ষায় থাকতেছে এটার উপর depend করে। না না, ওরা অ্যারেঞ্জড কিভাবে কিভাবে মানে তাদের এই তোমার দলবদ্ধটা কি, মানে তাদের মধ্যে সম্পর্কটা কেমন? ঠিক আছে, যারা মনোকক্কাস তারা সবাই আলাদা আলাদা। মনে করো এই যে একটা ব্যাকটেরিয়া, এখানে আরেকটা ব্যাকটেরিয়া, এখানে একটা ব্যাকটেরিয়া, আলাদা আলাদা মনোকক্কাস। ডিপ্লোকক্কাস মানে দুইজন দুইজন গ্রুপ গ্রুপ করে আছে, যে এখানে একজন আছে, এখানে ওর সাথে আরেকজন আছে। বুঝতে পারছো? আবার এখানে একজন আছে, এখানে একজন আছে। কষ্ট হয়ে যায় একটা। বুঝতে পারছো মানে জিনিসটা? বুঝতে পারছো? এই যে এখানে মনে করো দুইজন দুইজন একসাথে একসাথে, জি ভাইয়া। এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। দুইজন একসাথে থাকলে ডিপ্লোকক্কাস। মানে অ্যারেঞ্জমেন্ট আছে, সে কিভাবে আছে, কি অ্যারেঞ্জে কি কিভাবে তাদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে। যদি সবাই আলাদা আলাদা থাকে মনোকক্কাস, ঠিক আছে? যদি দুইজন দুইজন গ্রুপ করে থাকে একসাথে, ওটা হচ্ছে ডিপ্লোকক্কাস। আর যদি চেইন ফর্মে থাকে, চেইন ফর্ম মানে কি? এই যে এখানে একটা ব্যাকটেরিয়া, এটা নিচে আরেকটা ব্যাকটেরিয়া, এটা নিচে আরেকটা ব্যাকটেরিয়া, এরকম ভাবে যদি চেইন ফর্মে থাকে, ওটা হচ্ছে কি? স্ট্রেপ্টোকক্কাস। বুঝতে পারছো স্ট্রেপ্টোকক্কাস? জি ভাইয়া। আর স্টেফাইলোকক্কাসের অ্যারেঞ্জমেন্টে কি হবে? স্টেফাইলোকক্কাসে হচ্ছে তোমার ক্লাস্টার ফর্ম, মানে থোকায় থোকায় থাকবে। ঠিক আছে, আঙ্গুর যেমন থাকে না থোকায় থোকায়, আঙ্গুর ফল সবগুলা জি একসাথে ভাইয়া। আঙ্গুর, ওই রকম মালার একসাথে মতো। ব্যাকটেরিয়া গুলো, হ্যাঁ, থাকবে। মালার মতো না, এই মালার মতো কে বলছে? আঙ্গুর ফল কি মালার মতো থাকে? না, বেলি বেলি ফুল মালার মতো থাকে। বেলি ফুল যখন মালা বানায়, ওটা তো চেইন হবে, চেইন। মালা হইলে তো চেইন হয়ে গেল। থোকা থোকা থোকায় থোকায় থাকবে। কলা কলা যেমন কলার ছড়ি, ছড়ির মধ্যে যেমন কলা সব একসাথে থাকে না থোকায় থোকায়? বুঝতেছো কিনা? আর ইউ ফলোইং মি? কেউ জি রেসপন্স ভাইয়া, করো। জি বুঝতে ভাইয়া। পারছো? তাহলে আঙ্গুরের স্টেফাইলোকক্কাস মতো। কি বুঝছো? অ্যারেঞ্জমেন্ট বুঝছো? জি ভাইয়া, আঙ্গুরের মতো। হ্যাঁ, আঙ্গুরের মতো। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনি, নাইসেরিয়া গনেরি, আরো আছে, আমি জাস্ট দুটো লিখছি, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই মাইক্রোবায়োলজি পড়তেছো, এই যে ব্যাকটেরিয়ার নাম লিখলে তোমরা জানো সাইন্টিফিক নাম লিখলে নিচে দাগ দিতে হবে। বুঝতে পারছো? এটা কখনো যেন ভুল না হয় রিটেনের মধ্যে। সব সময় এই নিজের নোটের মধ্যে ওই অভ্যাসটা করবা, ব্যাকটেরিয়ার নাম হলেই নিচে দাগ দিবা। যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিচে দাগ দিতে হবে খাতায় লিখতে। বুঝতে পারছো? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, আরো আছে স্টাফিলোকক্কাস অরিয়াস, এরকম অনেক কিছু আছে। ঠিক আছে? আচ্ছা, বেসিলাইয়ের এক্সাম্পল একটা দিছি, এস্টেশিয়া কোলাই। এটা তোমরা অনেকে এটার নাম শুনছো, ইকোলাই। ইকোলাই নাম শুনছো না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ইকোলাই এখন বলো কি শেপ হবে? ইকোলাই শেপ কেমন? রড শেপ। রড রড শেপ। রড হ্যাঁ, রড দণ্ডের শেপ। মতো জি ভাই, আচ্ছা, রড শেপ। স্পাইরোকেটস কি? স্পাইরোকেটস ট্রেপোনেমা প্যালিডিয়াম এক্সাম্পল। ঠিক আছে, এটাও একটা ব্যাকটেরিয়া, ট্রেপোনেমা প্যালিডিয়াম। এই যে এটা লিখে রাখো, ট্রেপোনেমা প্যালিডিয়াম
আমাদের সিফিলিক্স করে। সিফিলিক্স নাম শুনছো না? জি ভাইয়া শুনছি। সিফিলিস করে। আচ্ছা, ভিব্রিও। ভিব্রিও কি এক্সাম্পল হচ্ছে ভিব্রিও কলেরি। আমাদের কি করে? কলেরা করে, তাই না? জি ভাই, কলেরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা নেক্সট নেক্সট কত রাইট, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আবার বেসড অন গ্রাম স্টেইনিং আমি ভাগ করছি। বুঝতে পারছো কি করছি? গ্রাম স্টেইনিং। গ্রাম স্টেইনিং জিনিসটা কি? স্টেইনিং জিনিসটা কি? স্টেইন অর্থ কি বলো কেউ একজন? ইংলিশ মিডিয়ামে কি আছে বলো? স্টেইন মানে কি? কালার। কালার, রাইট। এখন তুমি এটা সবসময় মনে রাখবা, মাইক্রোবায়োলজিতে তুমি যখন স্লাইড, মাইক্রোবায়োলজি মানে কি? তোমার সবসময় কি, তোমার মাইক্রোস্কোপের আন্ডারে এক্সামিনেশন করতে হবে সবকিছু, তাই না? যারা প্যাথোলজিস্ট, যারা মাইক্রোবায়োলজিস্ট, ওদের কাজ সারাদিন হচ্ছে কি? মাইক্রোস্কোপ নিয়ে। ওরা এই যে সবকিছু কি গবেষণা সব কি কোথায় করবে? মাইক্রোস্কোপের আন্ডারে এক্সামিনেশন করবে, তাই না? প্যাথোলজিস্টরা পেশেন্ট দেখে না, প্যাথোলজিস্টরা পেশেন্টের যে স্যাম্পল তুমি পাঠাবা ওইটা তারা দেখবে মাইক্রোস্কোপে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি মাইক্রোস্কোপের নিচে কিছু একটা যখন দিবা, ওটাকে সরাসরি দিলে তুমি দেখতে পাবা না। বুঝতে পারছো? ওকে কালার করতে হবে, ওকে কালারিং করে তারপর মাইক্রোস্কোপের নিচে দিতে হবে, তারপর তুমি আইডেন্টিফাই করতে পারবা। বুঝতে পারছো? এই হচ্ছে তো আমার মাইক্রোবায়োলজিতে যখন কোনো একটা স্লাইড প্রিপারেশন করব, তখন আমাকে স্টেইনিং করতে হবে। স্টেইনিং এ আলাদা চ্যাপ্টার আছে, তোমার সেকেন্ড মাইক্রোবায়োলজির জেনারেল ব্যাকটেরিওলজি সেকেন্ড লেকচারে পাবা, ঠিক আছে? ওখানে ডিটেলস পাবা। তো আমি বলে দিই, অনেক ধরনের স্টেইনিং আছে, এর মধ্যে দুইটা স্টেইনিং হচ্ছে গ্রাম স্টেইনিং আর হচ্ছে এসিড ফাস্ট স্টেইনিং। বুঝতে পারছো? গ্রাম স্টেইনিং একটা রঙের নাম, স্টেইনের নাম। এই স্টেইনটা দিয়ে যখন তুমি ব্যাকটেরিয়াকে কালার করবা, স্টেইনিং করবা, কেউ কেউ ভায়োলেট হবে, কেউ কেউ রেড হয়ে যাবে। কিছু কিছু ব্যাকটেরিয়ার কালার ভায়োলেট হবে, কিছু কিছু ব্যাকটেরিয়ার কালার কি হবে? এটা তোমরা স্টেনিং এ পড়বা, কেন ভায়োলেট হবে, কেন রেড হবে। বুঝতে পারছো? এখন আপাতত জেনে রাখো যে কিছু কিছু ব্যাকটেরিয়া ভায়োলেট হবে, কিছু কিছু ব্যাকটেরিয়া রেড হবে। যারা ভায়োলেট হবে ওরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যারা রেড হবে তারা কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে গ্রাম স্টেনিং এর উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া দুই ধরনের, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন চলো আমরা কি করি? কোরিলেট করি। আচ্ছা, এই যে এখানে আমি পড়লাম ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাসটা কি? কক্কাই শেপ, রাউন্ড শেপ, জোড়ায় অ্যারেঞ্জড ইন জোড়ায় জোড়ায়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন এই ডিপ্লোকক্কাস যে ব্যাকটেরিয়া গুলা আছে, হ্যাঁ, ওই ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া গুলা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে শুধু ডিপ্লোকক্কাস নাই, কক্কাই, বেসিলাই, এগুলো দুই ধরনের হতে পারে। আইদার গ্রাম পজিটিভ কক্কাই অথবা গ্রাম নেগেটিভ কক্কাই। তুমি মেইনলি যদি ব্যাকটেরিয়াকে মাথার মধ্যে ভাগ করতে চাও, প্রথমেই দুইটা ভাগ করবা। একটা হলো যারা কক্কাই তারা একটা গ্রুপ, আর একটা হচ্ছে যারা বেসিলাই তারা একটা গ্রুপ। বুঝতে পারছো? প্রথমে দুইটা ভাগ করছো, কক্কাই আর হচ্ছে বেসিলাই। তারপর কক্কাইয়ের মধ্যে কিছু থাকবে গ্রাম পজিটিভ কক্কাই, আর কিছু থাকবে কি? গ্রাম নেগেটিভ কক্কাই। বুঝতে পারছো? জি ভাইয়া। আর বেসিলাইয়ের মধ্যে কি থাকবে? গ্রাম পজিটিভ বেসিলাই, গ্রাম নেগেটিভ বেসিলাই। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া দুইটা পাইলাম আমি, একটা হচ্ছে কক্কাই, একটা বেসিলাই। পরে আবার কক্কাই দুই ধরনের আছে, গ্রাম পজিটিভ কক্কাই যারা গ্রাম স্টেনিং এর মধ্যে ভায়োলেট কালার হয়, আর হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কাই, আবার গ্রাম পজিটিভ বেসিলাই, গ্রাম নেগেটিভ বেসিলাই। ঠিক আছে? আচ্ছা, এখন মোস্টলি তোমার গ্রাম পজিটিভ গ্রাম স্টেনিং ই করা হয় ব্যাকটেরিয়াকে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে না, যে একটু ঝামেলা, সব জায়গায় তো এরকম কিছু কিছু জিনিস থাকে যে যেগুলা তোমার মানে রুলস ফলো করে না। এর মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া তোমার গ্রাম স্টেনিং করা যায় না। এটা কেন করা যায় না পরে পরের লেকচারে পড়বা। আপাতত জেনে রাখো তাদেরকে কি করতে হয়। এর মধ্যে আরেকটা স্টেইন আছে অ্যাসিড ফাস্ট স্টেইনিং। অ্যাসিড ফাস্ট স্টেইনিং এর মধ্যে শুধু এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যারা এই যে কি করে টিউবারকুলোসিস করে, তাই না? টিবি, যক্ষ্মা হলে রক্ষা নাই। হ্যাঁ যক্ষা। হ্যাঁ, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস করে। এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কে গ্রাম স্টেনিং করা যায় না, সে ভায়োলেটও হবে না, রেডও হবে না, সে স্টেইনটা নিবেই না, কালারটা লাগবে না তার শরীরে। এই জন্য তার জন্য স্পেশাল আরেকটা স্টেইন অ্যাসিড ফাস্ট স্টেইনিং। ঠিক আছে? তো
যদি আমি এটা ক্লাসিফাই করতে চাই তাহলে শুধু এসিড ফার্স্ট হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর বাকি সবকিছু কি মোস্ট Non আদার acid. ব্যাকটেরিয়াস হচ্ছে। Non acid. হ্যাঁ, এর মধ্যে আরেকটা ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে তোমার অ্যাসিড ফাস্ট ট্রেনিং করা হয়। অ্যানথ্রাক্স এগুলো পড়া দরকার না, মেইনলি তোমাকে জিজ্ঞেস করলেই মুখ দিয়ে ফট করে যেন বের হয়ে যায় অ্যাসিড ফাস্ট। ও আরেকটা জিনিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হলো বেসিলাই, বুঝতে পারছো? সে কি বেসিলাই মাইক্রোব্যাকটেরিয়াম, বুঝতে পারছো? বেসিলাই মানে কি রড শেপ। তো তোমাকে যখন টিচার জিজ্ঞেস করবে বলো অ্যাসিড ফাস্ট বেসিলাই কোনটা অথবা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কোনটা, সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যাবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, পরে হচ্ছে স্পোর ফরমেশন। আচ্ছা, স্পোর জিনিসটা কি? স্পোর জিনিসটা হচ্ছে তোমার যখন তোমার ব্যাকটেরিয়াকে তুমি অ্যাটাক করবা, কোনোভাবে মেরে ফেলার চেষ্টা করতেছো, অ্যান্টিবায়োটিক দিতেছো, হিট দিতেছো, ঠিক আছে, রেডিয়েশন দিতেছো, হ্যাঁ, তাকে খাবার দাবার দেওয়া বন্ধ করে দিছো, তখন সে কি করবে? একটা ডরমেন্ট ফর্মে চলে যাবে, বুঝতে পারছো? একটা সুপ্ত অবস্থায় চলে যাবে। সে নিজেকে হাইবারনেশন স্লিপে চলে যায় না, আমরা সাইন্টিফিক মুভিতে দেখি না? ইন্টারস্টেলার দেখছো অথবা অন্যান্য যে কোনো তোমার স্পেস রিলেটেড মুভি দেখবা যে হাইবারনেশনে চলে গেছে, ঘুমের মধ্যে চলে গেছে, হাইপার স্লিপ, ঠিক আছে, তার খাওয়া দাওয়া কিছু লাগবে না, ওইখানে অনেকদিন তার বাঁচতে পারবে, তাই না? ক্যাপ্টেন আমেরিকা। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা যদিও হাইপার ও আইসির মধ্যে ঢুকে পড়ছিল এই জন্য, তাই না? আচ্ছা, একই কথা, সেম কথা, ওও একটা ডরমেন্ট ফর্মে চলে গেছিল এই আইসের ভিতরে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার স্পোর, একটা ডরমেন্ট ফর্ম। যখন তুমি ওকে অ্যাটাক করবা, তার এনভায়রনমেন্টটা যখন তার ইচ্ছা মতো থাকবে না, তার যেটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যখন থাকবে না, তখন সে একটা ডরমেন্ট ফর্মে চলে যাবে, ওইটা হচ্ছে স্পোর, ঠিক আছে। এখন যেসব ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে এটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন আছে। যারা করতে পারে তারা স্পোর ফর্মিং, যারা করতে পারে না তারা নন স্পোর ফর্মিং। আচ্ছা, দুইটা স্পেসিসেই ব্যাকটেরিয়া, দুইটা স্পেসিস শুধু তোমার স্পোর ফর্ম করতে পারে, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস আর হচ্ছে বেসিলাস স্পেসিস, বুঝতে পারছো? কথা কয় না, এরা দুইজনেই হচ্ছে তোমার গ্রাম পজিটিভ রড, ও দুইজনেই গ্রাম পজিটিভ রড, ঠিক আছে, গ্রাম পজিটিভ বেসিলাস। ক্লস্ট্রিডিয়াম স্পিসিসের আরো অনেক তোমার এটা স্পিসিসের নাম ক্লস্ট্রিডিয়াম, তারপরে এটা আরো তোমার জেনাসের নাম আছে নাকি, না ভুল বলছি, উল্টা বলছি না। ক্লস্ট্রিডিয়াম স্পিসিসের আন্ডারে আরো ব্যাকটেরিয়া আছে, ক্লস্ট্রিডিয়াম তোমার টিটেনি, যে টিটেনাস হয় বলি না, এই ক্লস্ট্রিডিয়াম টিটেনির কারণে হয়, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম তারপরে তোমার ডেফিসিল। এই যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি বলে না যে কেটে গেছে, বালু লাগছে, ঠিক আছে, জং ধরা, লোয়া ছিল, এগুলোর মধ্যে ব্যাকটেরিয়াটা স্পোর ফর্মে থাকে, ঠিক আছে, হাইবারনেশনে থাকে, তখন তোমার কেটে গেলে তোমার শরীরের ভিতর ঢুকে যায়, তারপর সে জীবিত হয়ে যায়। আর এটাও পড়বা, এগুলো সব পড়বা। মাইক্রোবায়োলজি অনেক মজার জিনিস, আশেপাশে জগৎ সম্পর্কে জানতে পাবা, ঠিক আছে। আর মাইক্রোবায়োলজি পড়লে পরে আর কখনো, আমার পার্সোনালি ফুচকা তারপর চটপটি গুলো আমার অনেক ফেভারিট, ঠিক আছে, অনেক ফেভারিট, অনেক মজা, আমি সবসময় খাই। বাট মাইক্রোবায়োলজি পড়ার পর থেকে দেখবা যে এগুলা খাইতে ইচ্ছা করবে না, কেমন কেমন জানি লাগবে। সব দিকে দেখবা যে ব্যাকটেরিয়া ভাসে, ঠিক আছে, ফাঙ্গাস ভাসে, প্যারাসাইট ভাসে। আচ্ছা, যাই হোক, নন স্পোর ফর্মিং হচ্ছে মোস্ট আদার ব্যাকটেরিয়াস, ওকে। আচ্ছা, বেসড অন দ্য পজিশন, ব্যাকটেরিয়াটা আমার বডিতে যখন ঢুকবে, সে যদি সেলের ভিতরে থাকে ইন্ট্রাসেলুলার, যদি সেলের বাইরে থাকে এক্সট্রা সেলুলার। ইন্ট্রাসেলুলার দুইটা ব্যাকটেরিয়া আছে, রিকেটশিয়া আর হচ্ছে ক্ল্যামাইডিয়া। এই দুজন কি ইন্ট্রাসেলুলার, মানে আমার সেলের ভিতরে থাকবে, বুঝতে পারছো? করোনা ভাইরাস ইন্ট্রাসেলুলার না এক্সট্রা সেলুলার? ইন্ট্রাসেলুলার। সব ভাইরাস ইন্ট্রাসেলুলার, সব ভাইরাস, কারণ সে তো সেল না, তার তো সেল লাগবে, সে তো সেলের বাইরে বাঁচতে পারবে না, বুঝছো না? এই জন্য বলে না ওই যে 4 ঘন্টা 5 ঘন্টা পরে মরে যায় বাতাসে, এই অথবা এই কাপড়ে, এই জায়গায় সেই জায়গায়। সেল ছাড়া, টিস্যু ছাড়া তার পাওয়ার নেই, বুঝতে পারছো? কারণ সে সেল না, এসেলুলার, ওকে। বেসড অন সেল ওয়াল, সব ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে, শুধু মাইকোপ্লাজমার সেল ওয়াল নাই, বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। এখন ব্রেন আরো ক্লিয়ার করো, বেসিক নাও। সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন বেসড অন অক্সিজেন রিকোয়ারমেন্টস, কার অক্সিজেন লাগে কার অক্সিজেন লাগে না, এটার উপর ডিপেন্ড করে আমি ভাগ করব, ঠিক আছে। এর আগে 4টা শব্দ শিখো, একটা হলো এরোব, আর এটা হচ্ছে এনারোব। এরোব মানে কি? এরোবস, তোমরা এরোবিক রেসপিরেশন পড়ো নাই? অ্যারোবিক মানে অক্সিজেন লাগে। আর অ্যানারোবিক মানে যেটা অক্সিজেন লাগে না। গুড, ভেরি গুড। তাহলে যে ব্যাকটেরিয়ার অব্লিগেট এরোব মানে কি,
তার অক্সিজেন লাগবে। লাগবে। যার অ্যানারোব যে ব্যাকটেরিয়া অ্যানারোবিক ব্যাকটেরিয়া সে কি অক্সিজেনের প্রেজেন্সে সে বাঁচতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা এখানে আরো দুটো কথা আছে, অব্লিগেট আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ। অব্লিগেট অ্যারোব মানে কি, তার অক্সিজেন লাগবেই লাগবেই লাগবে ভাই, না হলে মরে যাবো। বুঝতে পারছো? এটা হচ্ছে অব্লিগেট। আর ফ্যাকাল্টেটিভ হইলো হইলো, না হইলেও নাই, আমি এত এত কিছু পাত্তা দেই না, সুবিধাবাদী। সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে? তো অব্লিগেট এরোবস হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আরো অনেক এক্সাম্পল আছে, আমি একটা করে লিখে গেছি। ঠিক আছে? জাস্ট ফর বোঝানোর জন্য, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অব্লিগেট এরোবস বলে সাথে সাথে বলবো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, চোখ বন্ধ করে। ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা এটা আসবে, আরো আছে কিন্তু, জাস্ট এটা বলতেছি। আচ্ছা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তাহলে কি, সে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। দেখো অ্যাটাকটাও কোন জায়গায় করে, লাংসে করে, যেখানে একবারে অক্সিজেনের জগৎ রাজ্য। বুঝতেছো? পুরাই মনে করো যে বিষয়টাই অন্যরকম, আসবেই প্রথমে তার কাছে অক্সিজেন। আবার দেখো ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস স্ট্যাফিলোকক্কাস, ওর অক্সিজেন হইলে হবে না হইলে হবে, কার্বন ডাইঅক্সাইড হইলে হবে না হইলে হবে, সে পাত্তা দেয় না কোনো কিছু। বুঝতে পারছো? হইলে হইলো, না হইলেও নাই। অব্লিগেট অ্যানারোবস ক্লস্ট্রিডিয়াম স্পিসিস। অব্লিগেট অ্যানারোবস মানে কি, তার অক্সিজেন থাকলে সে বাঁচবেই না, তার কার্বন ডাইঅক্সাইড দরকার, অক্সিজেনের প্রেজেন্স অ্যাবসেন্স দরকার, কার্বন ডাইঅক্সাইড না, মেইনলি অক্সিজেনের অ্যাবসেন্স দরকার তার। অব্লিগেট অ্যানারোব মানে অ্যাবসেন্স অফ কি, অক্সিজেন Oxygen. ইজ মাস্ট। ঠিক আছে? এই যে একটু আগে বললাম না ক্লস্ট্রিডিয়াম স্পোর ফর্মে থাকে, কেন স্পোর ফর্মে থাকে, মাটির মধ্যে, এই যে লোয়ার মধ্যে কেন থাকে, সে বাইরে এনভায়রনমেন্টের মধ্যে তো অক্সিজেন আছে তাই না, তো অক্সিজেন থাকলে এটা তার তো এটা চাই না, সে তো এটা বাঁচতে পারবে না, তখন সে স্পোর ফর্মে চলে যায়। বুঝতে পারছো? তারপর বডির ভিতরে গিয়ে এনারোবিক কন্ডিশন তৈরি করে, আর অনেক প্যাথোজেনেসিস পড়লে বুঝবে, তখন সে অক্সিজেনের অ্যাবসেন্স হয়, তখন ডিজিজ করা শুরু করে। বুঝতে পারছো? ও আচ্ছা, ব্যাকটেরিয়া দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে স্পোর ফর্ম বললাম না, আর একটা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম। নর্মাল যে ফর্মটা সুস্থ সবল মানুষ, ওটা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম, আর স্পোর ফর্মটা হচ্ছে যেটা ডরমেন্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এরো টলারেন্ট এনারোবস, এটা হচ্ছে কি বলতো, কে বলতে পারবা? এটা অক্সিজেনের প্রেজেন্সে বাঁচে, কিন্তু অক্সিজেন ইউজ করে না, সে নিজে ইউজ করে না, বাট প্রেজেন্সে সে বাঁচে, গ্রো করে, অক্সিজেন প্রেজেন্সে গ্রো করে, বাট তার অক্সিজেন ইউজ লাগে না। আর মাইক্রো এরোফিলিক হচ্ছে কি, সে কম, যেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম সেখানে সে গ্রো করে। বুঝতে পারছো? যেমন ধরো যে কম্পাইলোব্যাক্টর জেজুনি কই হয়, জেজুনামে থাকে। হ্যাঁ, হেলিকোব্যাক্টর পাইলোরি আমাদের কোথায় থাকে, স্টমাকে থাকে। এই যে আলসার পড়ছো না, পেপটিক আলসার নাম শুনছো? জি জি ভাইয়া। ভাই। এই যে হেলিকোব্যাক্টর পাইলোরি দিয়ে পেপটিক আলসার ডিজিজ হয়। তাহলে এই ক্লাসিফিকেশনটা বুঝছো? ভাইয়া অ্যালোটলারেন্টটা বুঝলাম না। এরো টলারেন্ট হচ্ছে ওরা অক্সিজেনের প্রেজেন্সে গ্রো করে, যেখানে অক্সিজেন থাকে সেখানে গ্রো করে, কিন্তু সেই অক্সিজেনটা ইউজ করে না। মানে ইটস লাইক তোমাকে আমি ভয় পাই, তুমি থাকো এখানে, থাকো, তোমার কোনো কাজ নাই কিন্তু তুমি এখানে থাকো, এরকম আর কি। ঠিক আছে? জি ভাইয়া। মানে আমাকে সান্ত্বনা দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমার সাথে বসে থাকো, তোমার কোনো ফাংশন নাই। এটাই হচ্ছে তোমার এরো টলারেন্ট এনারোবস। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এখন আসি এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, আমি অলরেডি স্ট্রাকচার গুলো দেখাইছি। এর মধ্যে দুই ধরনের স্ট্রাকচার আছে যেটা মাস্ট লাগবেই এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়া আছে। এগুলো হচ্ছে এসেনশিয়াল স্ট্রাকচার, আর যেগুলো হচ্ছে নন এসেনশিয়াল স্ট্রাকচার, মানে সবার নাই, থাকার প্রয়োজন আছে, নাও আছে, মানে এটার প্রয়োজন নাই, থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, সবার যে আছে এরকম না। আর এসেনশিয়াল কি, মাস্ট থাকবেই। ঠিক আছে? আচ্ছা দেখো, সেল ওয়াল, প্রথমে আমার এসেনশিয়াল, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠুটস্থ করে ফেলতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন এন্ড ভাইবা। বুঝতে পারছো? সেল ওয়াল, এসেনশিয়াল স্ট্রাকচার একটা হচ্ছে সেল ওয়াল। তারপর হচ্ছে তো সেল ওয়াল সম্পর্কে বলি। সেল ওয়ালটা কি করে? সেল ওয়ালটা স্বাভাবিকভাবে আমার যে ব্যাকটেরিয়াটা, ওটার রিজিডিটি দেয়, শেপটা দেয়। ঠিক আছে? আবার অসমোটিক প্রেসার থেকে ব্যাকটেরিয়াটাকে প্রোটেক্ট করে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আর হচ্ছে তারপরে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনের কাজ কি? সিলেক্টিভ পারমিয়াবিলিটি। ঠিক আছে? এই আমরা যে আগে পড়ছি মেমব্রেন, প্লাজমা লেমার কাজ প্ল্যান্ট সেলের, ওটার সিমিলারলি, বাট এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের একটা স্পেশাল ফাংশন আছে। ফাংশনটা কি? এই যে আমি বলতেছি আমার ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক সেল, ওর ইয়া নাই, কি নাই,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, তারপরে কি নাই, মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া কি? পাওয়ার হাউস অফ দা সেল, তাই না? সে এটিপি প্রোডাকশন করে, সে এটিপি প্রোডাকশন করে বলেই সেলটা চলে। কিন্তু আমার ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক সেলের মধ্যে তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সরি, এই মাইটোকন্ড্রিয়াটাই নাই। তাহলে কি হবে? এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় না মাইটোকন্ড্রিয়াতে? বায়োকেমিস্ট্রিতে পড়ে জি ফিজিওলজিতে ভাই। পড়ে ভাইয়া জি ভাই। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হবে সাইটোপ্লাজমিক মেমব্রেন, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটিপি প্রোডাকশন কই হবে? সাইটোপ্লাজমিক মেমব্রেনে। বুঝতে পারছো? জি ভাই। আর রাইবোজোমের ফাংশন তো সেম, প্রোটিন সিনথেসিস করা, ঠিক আছে? আর অ্যান্টিবায়োটিক খায়া মরে যাওয়া, এটা। আচ্ছা, নিউক্লিওয়েডের ফাংশন হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেইন করা, তো বুঝছোই নিউক্লিয়াসের যেটা এটাই। আর মেসোজোম হচ্ছে তোমার সেল ডিভিশনে পার্টিসিপেট করে, আর বুঝতে পারছো? আর পেরিপ্লাজমটা ওইটা সার্টেন তোমার এনজাইমস কন্টেইন করে, তার মধ্যে কিছু এনজাইম থাকে। এনজাইমস তো পড়ছো, এনজাইমের কিছু কিছু এনজাইমস থাকে, যেটার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এনজাইমস হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম, ঠিক আছে? এই পেরিপ্লাজমের মধ্যে বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবায়োটিক যখন পড়বা ফার্মাকোলজিতে, তখন পড়বা যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? ওদের স্ট্রাকচারে বিটা ল্যাকটাম নামে একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকে ওই অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে, বুঝতে পারছো? ওগুলোকে বলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। আর ব্যাকটেরিয়ার মধ্যে থাকে বিটা ল্যাকটামেজ এনজাইম। এজ মানে কি? এনজাইমের পার্ট ভেঙে ফেলবে। বিটা ল্যাকটামেজ মানে সে এই বিটা ল্যাকটামকে ভেঙে ফেলবে, বুঝতে পারছো? এই কথাটা মনোযোগ দিয়ে বোঝা, এটা ফার্মাকোলজির জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমার বোঝা। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম পার্টটাকে একটা এনজাইম, ব্যাকটেরিয়া একটা এনজাইম ভেঙে ফেলবে, ওই এনজাইমটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। এটার একটা নাম হচ্ছে পেনিসিলিনেস। মেইনলি যে পেনিসিলিন শুনছো না নাম? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, জি শুনছো ভাইয়া নাম? পেনিসিলিন একটা হচ্ছে বিটা ল্যাকটাম এনজাইম, এই সরি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। ওইটার বিটা ল্যাকটাম থাকে, আর এই বিটা ল্যাকটামকে ভেঙে ফেলে বিটা ল্যাকটামেজ এনজাইম ব্যাকটেরিয়ার। আর এটা কই থাকে? ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমে থাকে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সটে যাই। নন এসেনশিয়াল স্ট্রাকচার। ক্যাপসুল সব ব্যাকটেরিয়া থাকবে না, যেসব ব্যাকটেরিয়ার ক্যাপসুল থাকবে ওরা হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, আর যাদের ক্যাপসুল থাকবে না নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এটা একটা তোমরা আলাদা খাতা বানাবা, খাতার মধ্যে ক্লাসিফিকেশনটা লিখবা, এই যে তুমি ভাগ করবা কক্কাই বেসিলাই, গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম পজিটিভ বেসিলাই, গ্রাম নেগেটিভ বেসিলাই। তখন হচ্ছে ওগুলোর নিচে লিখবা যে গ্রাম পজিটিভ কক্কাই কারা কারা, গ্রাম নেগেটিভ কক্কাই কারা কারা, গ্রাম পজিটিভ, মানে বুঝছো তো আইডিয়াটা? তারপরে যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার লিস্ট বানাবা একটা, তারপর আমি বলছি স্পোর ফর্ম যারা করে ওদের একটা লিস্ট বানাবা, যারা মটাইল মানে ফ্লাজেলা যাদের আছে ওদের একটা লিস্ট বানাবা, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাপসুলের কাজ কি? ফেগোসাইটোসিস থেকে সেলটাকে, ব্যাকটেরিয়া সেলটাকে প্রোটেক্ট করা, ঠিক আছে? আচ্ছা, পিলাস অথবা পিলাই একই কথা, ঠিক আছে? পিলাস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তোমার, একটা পিলাই হচ্ছে তোমার বিভিন্ন সারফেসে ব্যাকটেরিয়াকে আটকে থাকতে সাহায্য করবে, অ্যাটাচমেন্ট করতে, অ্যাদার করতে সাহায্য করবে। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাটাচমেন্টে সাহায্য করবে, ওটা হচ্ছে সেক্স পিলাই, বুঝতে পারছো? আর ফ্লাজেলার কাজ কি? মটিলিটি দেয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া যে তোমার মুভমেন্ট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওটা কিসের মাধ্যমে যাবে? ফ্লাজেলার মাধ্যমে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গা ঘোরাঘুরি করতেছে, ওটার নাম কি হবে? মটাইল, ঠিক আছে? মটিলিটি। আর ব্যাকটেরিয়ার এই মুভমেন্টটাকে বলে লোকোমোশন। কি বলছি? এগুলো লিখো, এগুলো কিন্তু আমার ইয়াতে নাই। কথা শুনতেছো? কেউ আসো নাকি সবাই শেষ? জি ভাইয়া আবার কোথা টোথা লাগছে? রোজা ধরছে? না ভাই শুনতেছি। রোজা ধরছে নাকি? তারপরে স্পোর সম্পর্কে আমি অলরেডি তোমাদের বলে ফেলছি, ঠিক আছে? আর প্লাজমিডটা কি? প্লাজমিডটা হচ্ছে তোমার এই প্লাজমিডটা একটা সার্কুলার ক্রোমোজোম, এক্সট্রা সেলুলার সার্কুলার ক্রোমোজোম, ঠিক আছে? এখানে তোমার এই প্লাজমিডটার মধ্যে অনেক ধরনের জিন থাকে, যেহেতু ক্রোমোজোমের মধ্যে জিনই থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা, যাই হোক, গ্রেনিউলস বেশি কিছু না। গ্রেনিউলস এর নিউট্রিয়েন্ট আর স্টোরেজ করে, এটা এত ইম্পর্টেন্ট। কিন্তু গ্লাইকোক্যালিক্স লাস্টে যে জিনিসটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য, যারা ডেন্টালে পড়ি তাদের জন্য। কেন? গ্লাইকোক্যালিক্স জিনিসটা হচ্ছে কি, এটার ফাংশনটা কি? ইট অ্যাডহার্স টু দা হোস্ট সেল সারফেস।
আমাদের যে দাঁতের মধ্যে যে ডেন্টাল ক্যারিজ হয়, বলি না ডেন্টাল ক্যারিজ হয়েছে, ব্যাকটেরিয়া পোকা দাঁতে পোকা ধরছে, পোকা খেয়ে ফেলছে, একটু মডার্ন হইলে ক্যাভিটি হয়েছে। কিভাবে ক্যাভিটি হয়েছে? আমার ব্যাকটেরিয়ার কারণে ক্যাভিটি হয়েছে। বুঝতে পারছো? এই যে ব্যাকটেরিয়া গুলা তোমার দাঁতের মধ্যে যে আটকে গেল বা জমলো, এটা কিভাবে জমছে? এই ব্যাকটেরিয়ার, যেসব ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক্স, মুখের মধ্যে যেসব ব্যাকটেরিয়া আছে ওগুলোর গ্লাইকোক্যালিক্স আছে, ওই গ্লাইকোক্যালিক্সটা আমাদের টুথ সারফেসের সাথে কি করে, অ্যাটাচ করে, অ্যাধার করে, লেগে যায়। এই গ্লাইকোক্যালিক্স দিয়ে আমাদের টুথ সারফেসে কি করে, অ্যাটাচ হয় ব্যাকটেরিয়াটা। বুঝতে পারছো? তোমরা রেসপন্স খুব কম করো না। না জি ভাইয়া। বুঝলে তোমরা যদি জি ভাইয়া, তোমরা বুঝতে পারছি। কোয়েশ্চেন করো, না বুঝলে বইলো, কারণ আমি চাইতেছি যে তোমরা এটা খুব কম পড়াইতেছি, সুন্দর করে বলতেছি যাতে তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। এই যে আমি দেখো অনেক কম লিখছি, শুধু এসেনশিয়াল স্ট্রাকচারের নাম লিখে রাখছি, নন এসেনশিয়াল স্ট্রাকচারের নাম লিখে রাখছি। এগুলো কেন লিখে রাখছি? শুধু নাম। আমি যদি ডিটেলস দেখি, তোমরা এই পিডিএফটা নিবা, নিয়ে আর বই খুলবা না। আমি চাই তোমরা এই যে কনসেপ্ট ক্লিয়ার করে দিতেছি, তখন এখন তোমরা বই খুলবা, হ্যাঁ, টিচারের লেকচার শিট ফলো করবা, মেইন বই ফলো করবা, খালেক স্যারের বইটা খুলবা, খুলে ডিটেলসে পড়বা, তখন দেখবো সবকিছু বুঝতেছো। স্ট্রাকচারটা পড়বা, ঠিক আছে, কি দিয়ে তৈরি ক্যাপসুল, হ্যাঁ, ক্যাপসুল আর গ্লাইকোক্যালিক্সের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এটা সেম স্ট্রাকচার দিয়ে তৈরি, সেম কম্পোজিশন। এই ক্যাপসুলটা হচ্ছে তোমার ওই কম্পোজিশন, লিপোপলিস্যাকারাইড মেইনলি, ওইটার তোমার একদম কম্প্যাক্ট, টাইটলি প্যাকড থাকলে ক্যাপসুল। আর গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে তোমার লুজ লুজ কানেকশন, লুজলি থাকে, ম্যাশ ওয়ার্ক। এটা অনেক ডিপ কথা, এটা যদি কেউ অনার্স পাইতে চাও অথবা এত ভালো করে অনার্স পাবা, তখন কোশ্চেন করতে পারে যে ক্যাপসুল আর গ্লাইকোক্যালিক্স এর মধ্যে তোমার ডিফারেন্সটা কি, সম্পর্কটা কি, অথবা জিজ্ঞেস করতে পারে যে একটা স্ট্রাকচারে বলো যেটা টাইটলি প্যাক হলে একটা জিনিস, আবার লুজলিও থাকতে পারে। এগুলো তোমরা পড়বা, ঠিক আছে, এবং আমাকে এই চ্যাট বক্সে ফিডব্যাক দিবা। আমি কিভাবে বুঝবো তোমরা পড়ছো কিনা? তোমার যদি কোনো সমস্যা না পাও, কেউ কোনো কোশ্চেন না করো, তার মানে তোমরা পড়ছো না। বুঝতে পারছো? তাহলে কি করতে হবে? পড়তে হবে। পড়তে হবে, মেন বই পড়তে হবে, রিডিং করতে হবে, ইমাজিনেশন করতে হবে। বুঝতে পারছো? এগুলো তোমরা করবা, আর আমি হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে একটা, দেখবো কারা কারা করে। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স জিনিসটা বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এনভেলপ অফ ব্যাকটেরিয়া, এটা আমি অলরেডি বলে ফেলছি। এনভেলপ কি কি নিয়ে হয়? ক্যাপসুল, সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন। তো আশা করি ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা ডিটেইলস পড়বো, সেটা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে শোনো, এটাও গুরুত্বপূর্ণ। সেল ওয়ালের স্ট্রাকচার, ঠিক আছে। এই যে আমি বললাম, কালার দেওয়ার পরে, গ্রাম স্টেন দেওয়ার পরে, একটা ব্যাকটেরিয়া হবে ভায়োলেট কালার, আরেকটা ব্যাকটেরিয়া হবে কি কালার? রেড কালার। রেড কালার। গ্রাম পজিটিভ হবে ভায়োলেট, গ্রাম নেগেটিভ হবে রেড কালার। এটা কেন রেড হইতেছে? একটা সেম কালার দেওয়াতে, সেম প্রসিজার ফলো করার পরেও আবার কেন আরেকটা হইতেছে ভায়োলেট? এইটা ডিপেন্ড করতেছে তোমার এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের উপর, ঠিক আছে। সেল ওয়ালের স্ট্রাকচারের ডিফারেন্সের কারণে একটা ভায়োলেট হচ্ছে, আর একটা কি হচ্ছে, রেড হচ্ছে। যেগুলো গ্রাম পজিটিভ, এই জন্য আমরা বলি সেল ওয়াল দুই ধরনের আছে। এই যে দেখো, একটা হচ্ছে গ্রাম পজিটিভ সেল ওয়াল, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ সেল ওয়াল। বুঝতে পারছো? একটা হচ্ছে গ্রাম পজিটিভ সেল ওয়াল, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ সেল ওয়াল। বুঝতে পারছো? গ্রাম পজিটিভ সেল ওয়াল, গ্রাম পজিটিভ ভায়োলেট কালার হবে, গ্রাম নেগেটিভ সেল ওয়াল, গ্রাম নেগেটিভ রেড কালার হবে। এখন আসো যে এটার মেইন বেসিসটা কি, প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে, আমাকে বলো কেউ একজন, সেল ওয়ালের মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া সেল ওয়ালে কি আছে? পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকেন আছে। গুড, ভেরি গুড, পেপটিডোগ্লাইকেন আছে। তো এই যে দুইটা সেল ওয়াল দেখতেছো, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, আর একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, এই দুটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে পেপটিডোগ্লাইকেনের লেয়ারটা। এই যে দেখো, এটা গ্রাম পজিটিভে এটা পেপটিডোগ্লাইকেনের লেয়ার, আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভের পেপটিডোগ্লাইকেনের লেয়ার। দেখো এটা কত মোটা আর এটা কত চিকন। দেখো, দেখছো কিনা পেপটিডোগ্লাইকেন লেয়ারটা? তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকেনের লেয়ারটা ঠিক থাকবে, আর এটা পেপটিডোগ্লাইকেন লেয়ারে গ্রাম নেগেটিভে থিন থাকবে, ঠিক আছে। তাহলে এই লেয়ারটার কারণে, এই লেয়ার থিকনেসের কারণে হচ্ছে তোমার কালারে চেঞ্জেস হয়। এটা স্টেনিং করলে বুঝবা। আপাতত এটা বুঝে রাখো, ডিফারেন্সটা বুঝো মনোযোগ দিয়ে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেন ঠিক
আর ঠিক থাকে বেশি নেগেটিভে আর থিন। থিন থাকে বেশি। হ্যাঁ, আরো কাহিনী আছে এখানে। দেখো একটা এক্সট্রা জিনিস আছে, যেটা যখন এনে একটা দুইটা লেয়ার আছে, দেখছো? এইটাই হচ্ছে তোমার সেল ওয়ালের, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার, এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন। এটা এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেনের ইয়া কি, লিপিড বাইলেয়ার না? এই যে দেখো, এটা হচ্ছে লিপিড বাইলেয়ার, এই যে প্রোটিন জি এমবেডেড ভাই। প্রোটিন। এটা হচ্ছে সেল ওয়াল। এই সেল ওয়াল, সাইটোপ্লাজমিক সেল ওয়াল, পেপটিডোগ্লাইকান লেয়ার, এখানে কাহিনী শেষ। ঠিক আছে? কিন্তু এখানে সে তো চিকন, তার লেয়ারটা তো চিকন, এই জন্য তার একটা এক্সট্রা লেয়ার আছে, ওটার নাম হচ্ছে আউটার মেমব্রেন। বুঝতে পারছো? জি ভাই। জি গ্রাম ভাইয়া পজিটিভ সেলুলারের মধ্যে আউটার মেমব্রেন আছে, গ্রাম নেগেটিভে আউটার মেমব্রেন আছে, পজিটিভে আউটার মেমব্রেন নাই। আর পজিটিভে কিছু অ্যাসিড থাকে, টেকোইক অ্যাসিড, টেক্রোনিক অ্যাসিড, এগুলা গ্রাম নেগেটিভে থাকে না। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে এটা হবে তোমাদের হোমওয়ার্ক, যে তুমিরা আমাকে এই খাতার মধ্যে ছোট করে লিখে গ্রাম পজিটিভ সেল ওয়াল আর গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ডিফারেন্স লিখবা, লিখে ছবি তুলে সুন্দর করে যখনই সময় পাও চ্যাট বক্সে তোমরা দিবা। আমি দেখবো যে তোমাদের এখানে এখন পার্টিসিপেন্ট কতজন আছিলাম। 75 আর লাইভের 7-8 জনের মতো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টোটাল তোমরা যারা আসো 67 জন, এর মধ্যে দেখবো আমি কতজন তোমরা এই কাজটা করো। এটা খুঁজতে গিয়ে দেখবা তোমরা অনেক শিখে ফেলছো। বুঝছো? অনেক কিন্তু পয়েন্টস আসছে, ওকে, মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গ্রাম নেগেটিভের একটা সিগনিফিকেন্সের একটা বিষয় আছে। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ থেকে এন্ডোটক্সিন তৈরি হয়, এটা তোমার প্যাথোজেনেসিস চ্যাপ্টারে পড়বা। ওকে, তখন কোরিলেট করতে পারবা। আচ্ছা, যাই হোক, এখন আমি মোটামুটি ব্যাকটেরিয়া সম্পর্কে তোমাদের বলে ফেলছি, বেসিক যেটা জানা দরকার। এখন তোমরা যে বইগুলো যেটাই খুলো সব দেখবো পানির মতো ক্লিয়ার। কোন সমস্যা আছে কারো? বলো, সমস্যা থাকলে বলো। বলো, কেউ বলে না? নাই ভাই, প্রবলেম না নাই। ভাই সমস্যা নেই। না ঠিক ভাই আছে, না। ঠিক আছে, তাহলে তার মানে আমি কিছু বুঝাইতে পারি না, এই জন্য কোনো প্রবলেম নেই নাকি? না হ্যাঁ ভাই সবই বুঝতে পারছি। আচ্ছা, এখন চলো আমরা নেক্সট টপিকে চলে যাই, হচ্ছে নর্মাল ফ্লোরা। ঠিক আছে, নর্মাল ফ্লোরার নাম শুনছো কেউ আগে কখনো? না ভাই শুনিনি। আচ্ছা, এটা তো শুনছো যে, এটা তো শুনছো তুমি নাকি, যে আমাদের শরীরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে বডির মধ্যে? জি ভাইয়া গাট ফ্লোরা শুনছি। হ্যাঁ, গাট ফ্লোরা, এটা নর্মাল ফ্লোরাই, যেটা গাটে থাকে, যে ফ্লোরাটা গাটে থাকে, মানে ইন্টেস্টাইনে থাকে, হ্যাঁ, অথবা মানে স্টমাকে থাকে, ওগুলো হচ্ছে গাট ফ্লোরা। ঠিক আছে, নর্মাল ফ্লোরা হচ্ছে যেসব মাইক্রোবস, আমার বডিতে থাকবে কিন্তু আমার ক্ষতিকর না, এটা আমার বন্ধু হিসেবে থাকবে, তারা হচ্ছে নর্মাল ফ্লোরা। ঠিক আছে, দেখো কি বলছে, ইট ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব ভেরিয়াস মাইক্রো অর্গানিজম। ব্র্যাকেট আবার ব্যাকটেরিয়ার ফাঙ্গাসের কথা কেন বলে দিল? এটা আবার কি? শুধু ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসই হচ্ছে তোমার নর্মাল ফ্লোরা হতে পারে। ভাইরাস অলওয়েজ প্যাথোজেনিক। প্যাথোজেনিক মানে কি? ক্ষতিকারক, ডিজিজ প্রডিউস করবে, প্যাথোজেনিক। ঠিক আছে, সে সবসময় ক্ষতিকারক। ব্যাকটেরিয়া প্যাথোজেনিকও হতে পারে, নন প্যাথোজেনিকও হতে পারে। সব ব্যাকটেরিয়া প্যাথোজেনিক না, সবাই আমার ডিজিজ করবে না। কিছু কিছু ব্যাকটেরিয়া আমার বডিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকবে, ওরা নন প্যাথোজেনিক। কিছু কিছু ফাঙ্গাস কি প্যাথোজেনিক, কিছু কিছু নন প্যাথোজেনিক। যেমন আমরা যে ইস্ট ইউজ করি, ওটা কি প্যাথোজেনিক? না ভাই। এটা নন প্যাথোজেনিক। এটার মেডিকেল ইম্পর্টেন্সও আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সরি, ইকোনমিক্যাল ইম্পর্টেন্সও আছে। ঠিক আছে, সো ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মধ্যে যারা আমার বডিতে থাকবে, তারা যারা আমার ক্ষতি করবে না, আমার বন্ধু, তারাই হচ্ছে নর্মাল ফ্লোরা। ঠিক আছে, তারা হচ্ছে দে আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ সার্টেন বডি সাইজ। সব জায়গায় বডির কিছু সার্টেন জায়গার মধ্যে থাকবে, স্পেশালি স্কিন মানে তো আমার ফুল বডিকে কভার করে ফেলছে, তাই না? স্কিনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকবে নর্মাল ফ্লোরা হিসাবে। ওরোফেরিংস এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকবে। ওরোফেরিংস মানে ওরাল ক্যাভিটি, আর আমার ফেরিংস এর মধ্যে, হ্যাঁ, থ্রোট এন্ড ওরাল ক্যাভিটিতে যেগুলো থাকবে ওরোফেরিংস এর নর্মাল ফ্লোরা। কোলন, যেটা গাট ফ্লোরা যে বললাম, কোলনের মধ্যে কিছু থাকবে, ভেজাইনার মধ্যে কিছু ফ্লোরা থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কি নর্মাল ফ্লোরা। আচ্ছা, নর্মাল ফ্লোরা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রেসিডেন্ট নর্মাল ফ্লোরা, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট নর্মাল ফ্লোরা। জাস্ট জেনে রাখো, হ্যাঁ। রেসিডেন্ট নর্মাল ফ্লোরা যারা সবসময় আমার নর্মাল ফ্লোরা, ফর অল দ্য টাইম, পার্মানেন্ট রেসিডেন্ট। ঠিক আছে, আর ট্রানজিয়েন্ট নর্মাল ফ্লোরা মনে করো যে কিছুদিনের জন্য তোমার কাছে নর্মাল ফ্লোরা হিসেবে ছিল, পর আবার চলে গেছে।
বুঝতে পারছো? ধরো জি ভাই 2-3-4 উইকস এর জন্য তোমার ফ্লোরা হিসেবে ছিল, তারপর সেটা নষ্ট হয়ে গেছে কলোনি। আচ্ছা, ব্যাকটেরিয়া কিভাবে আমাদের শরীরে থাকে? কলোনি ফর্মেশন করে থাকে। ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা ফাঙ্গাস যদি আমাদের শরীরে কোনো ডিজিজ করতে চায়, তার একটা জিনিস মাস্ট, এটাও তোমরা প্যাথোজেনেসিস চ্যাপ্টার পড়বা, কলোনাইজেশন করতে হবে তাকে, তার নাম্বারটা বাড়াইতে হবে। আমার বডিতে ঢুকে তার মাল্টিপ্লিকেশন করে একটা বাসা বাঁধতে হবে, তখন সে ডিজিজ করতে পারবে। বুঝতে পারছো? তো ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো বাসা বাঁধতে থাকে আমার শরীরে। বুঝতে পারছো? তো ট্রানজিয়েন্ট ফ্লোরাটাও বাসা বাঁধতে থাকবে, কিন্তু ইটস নট ফর পার্মানেন্ট, ভিজিটিং টুরিস্ট হিসেবে থাকবে, চলে যাবে, এক কথা টুরিস্ট, শেষ। আচ্ছা, কোন কোন জায়গায় আমার নরমাল ফ্লোরা থাকে? স্কিনে থাকে, চোখের মধ্যে থাকে, নাকের মধ্যে থাকে, মাউথের মধ্যে থাকে, ইয়ার্স এর মধ্যে থাকে। ইউরোজেনিটাল ট্র্যাক্ট মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট আর জেনিটাল ট্র্যাক্ট একসাথে হচ্ছে ইউরোজেনিটাল ট্র্যাক্ট। এলিমেন্টারি ট্র্যাক্ট কোনটা? খাদ্য রিলেটেড, খাদ্য নলে যেটা, ঠিক আছে, এলিমেন্টারি ট্র্যাক্ট, ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটা। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটা। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন তুমি একটা জিনিস বুঝছো, আমি এখানে সবকিছু ইনক্লুড করি নাই, আমার তাহলে তো অনেক বড় হয়ে যেত ক্লাস, তাই না? অনেক বড় হয়ে যাবে। তাই এই স্কিন, আইস, নোজ এগুলোর জন্য স্পেসিফিক নরমাল ফ্লোরা আছে, তোমরা বই খুলে দেখে নিবা। এই যে স্কিনের নরমাল ফ্লোরা কারা কারা, যেমন স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস, এই ব্যাকটেরিয়াটা স্কিনের তোমার মেইনলি, ওই হচ্ছে তোমার মেইন নরমাল ফ্লোরা। এরকম সবগুলারই আইস এ নোজে থাকে স্টেফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। মাউথে আমি একটু পরে বলে দিব, ঠিক আছে। এরকম এলিমেন্টারি ট্র্যাক্ট, যে গাট ফ্লোরা বললা, আমি বলছি না ইকোলাই, এস্টেরিশিয়া কোলাই হচ্ছে তোমার কি ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে। বুঝতে পারছো? ওটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের নরমাল ফ্লোরা। আবার এস্টেরিশিয়া কোলাই আবার তোমার স্কিনের নরমাল ফ্লোরা না, যে যেখানে নরমাল ফ্লোরা সে সেখানে নরমাল ফ্লোরা, সে সেখানেই থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। নরমাল ফ্লোরা থাকার সুবিধাটা কি? আমি যদি এক কথায় বলি, নরমাল ফ্লোরা থাকা মানে তোমার ইমিউনিটি স্ট্রং থাকা, ইমিউনিটি বুস্ট মানে বেশি থাকা কম্পারেটিভলি। বুঝতে পারছো? তোমার নরমাল ফ্লোরা থাকা বেশি থাকা মানে কি? তোমার ইমিউনিটি বেশি থাকা। কিভাবে থাকা দেখো, দে প্রিভেনশন অফ কলোনাইজেশন অফ প্যাথোজেনিক অর্গানাইজেশন হয়ে গেছে, অর্গানিজমস, ওকে, অর্গানাইজেশন না কিন্তু প্যাথোজেনিক অর্গানিজমস, ঠিক আছে। মানে প্যাথোজেনিক অর্গানিজম গুলাকে সে বাসা বাঁধতে দিবে না, আমার বডিতে কলোনাইজেশন করতে দিবে না। তাহলে এটা আমাদের জন্য ভালো না? আবার সে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্সেরও প্রোডাকশন করবে। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কি? ওই যে প্যাথোজেনিক গুলাকে মেরে ফেলবে, এরকম সাবস্টেন্স সে তৈরি করবে। তো এটাও তো আমার ইমিউনিটিকে বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে না? বলো, এগুলো হচ্ছে জি আমার ভাইয়া। অ্যাডভান্টেজেস। আবার নিউট্রিশনাল ফ্যাক্টরও আছে, সে অনেক সময় ভিটামিন কে রিলেটেড একটা এস্টেরিশিয়া কোলাই প্রোডিউসেস ভিটামিন কে, মানে নিউট্রিশনাল কন্ট্রিবিউশনও তাদের আছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ কি কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দুইটা ডিসঅ্যাডভান্টেজ। ধরো তোমার এক জায়গার নরমাল ফ্লোরার ব্যাকটেরিয়া যদি অন্য জায়গায় চলে যায়, ঠিক আছে, তাহলে সে ডিজিজ প্রডিউস করতে পারে। বুঝতে পারছো? কিভাবে করবে আমি বলি তোমাকে। আরেকটা কথা বলি, যে আমি বলছি না কোন কোন সাইটে নরমাল ফ্লোরা থাকবে, কি বলছি, স্কিন, আইস, নোজ, মাউথ, এগুলাতে কি থাকবে? নরমাল ফ্লোরা থাকবে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো থাকবে, তাই না? আমার বডিতে এরকম কিছু জিনিস আছে যেগুলাতে কোনো ধরনের মাইক্রোবস থাকা যাবে না, এরা হচ্ছে স্টেরাইল টিস্যু। বুঝতে পারছো কি বলছি? কোনো ধরনের কি থাকতে পারবে না, ব্যাকটেরিয়া, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান থাকবে না। এরা কারা, কোন কোন জায়গায়, কেউ বলতে পারবা? স্টেরাইল কারা? বলে না কেউ কথা। ব্লাড, আমার ব্লাডের মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকা যাবে না, থাকবে না, কোনো নরমাল ফ্লোরাও থাকবে না, এটা হচ্ছে স্টেরাইল, মানে কমপ্লিটলি মাইক্রোবস মুক্ত, ঠিক আছে। আমার ব্রেইন টিস্যুতে, আমার মাসেলের মধ্যে আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ এ কোনো ধরনের মাইক্রো অর্গানিজম থাকবে না, দে আর ফ্রি অফ মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। জি ভাই। এখন ধরো তুমি একটা পেশেন্টের মুখের মধ্যে, এই ধরো তোমার ডেন্টাল চেম্বারে ইনস্ট্রুমেন্ট নিয়ে গুতাইতেছো, অথবা কোনো একটা তুমি হাতের মধ্যে কোনো একটা শার্প কিছুতে গুতাইতেছো, কিছু করতেছো, অথবা তোমাকে কেউ একটা ইনজেকশন দিল, ঠিক আছে, অথবা ক্যাথেটার লাগাইল, ঠিক আছে। তো এই যে তোমার যখন ইনজেকশনটা দিতেছে, ইনজেকশনের যে নিডেলটা,
নিডলটা প্রথমে তোমার স্কিনকে টাচ করছে না? জি ভাইয়া। স্কিনকে টাচ করার সাথে সাথে নিডলের মধ্যে কে লাগলো? স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস অথবা নরমাল ফ্লোরা যে আছে সে কিন্তু নিডলের মধ্যে চলে গেল। সে এই নিডলের মধ্যে করে ব্লাডে চলে যেতে পারে না? জি ভাইয়া, যেতে পারে। হ্যাঁ, সে ব্লাডের মধ্যে করে হার্টে চলে যেতে পারে। হার্টের মধ্যে যদি তোমার বাল্বের মধ্যে বাল্বাইটিস করতে পারে, বাল্বের মধ্যে ইনফেকশন করতে পারে, তোমার জ্বর উঠে যেতে পারে। তারপরে কোনো তোমার ক্যাথেটার লাগানো থাকলে ওই ক্যাথেটার যে ঢুকায় রাখে, অনেকদিন ঢুকায় রাখলে ওই ক্যাথেটারের মধ্যে সে ঢুকে ওই জায়গার মধ্যে ক্যাথেটার মধ্যে যে ঢুকছে লেগে ঢুকছে ওই ক্যাথেটার মধ্যে সে তোমার ইয়া করবে, এই কলোনি ফর্মেশন করে ফেলবে, ইনফেকশন করবে। বুঝতে পারছো? তাহলে এক জায়গার ব্যাকটেরিয়া যদি আমার অন্য জায়গায় চলে যায় তাহলে আমার প্রবলেম হইতেছে একটা, তাই না? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ধরো তুমি ওরাল কেভিটিতে যে নরমাল ফ্লোর আছে কোনো কারণে কেরিস প্রোবতে গুতা দিলা, অনেক বড় প্রিক হয়ে গেছে, তোমার কেরিস প্রোবের মাধ্যমে ওই তোমার এই ব্যাকটেরিয়াটা ভিতরে ঢুকে ব্লাড দেখে হার্টে গিয়া হার্ট অ্যাটাক করে ফেলতে পারে, এন্ডোকার্ডাইটিস হয়ে যেতে পারে। বুঝতে পারছো? সিরিয়াস বিষয় কিন্তু। বুঝছো কিনা ডিসঅ্যাডভান্টেজটা? আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ধরো তোমার 2 নাম্বারটা যেটা অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে। ধরো তোমার ইমিউনিটি অনেক কমে গেছে, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা এমন কমে গেছে, অথবা তোমার নরমাল ফ্লোরা এত বেড়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। নরমাল ফ্লোরা তখন দেখবে যে সে কিছু কিছু, সবাই না, কিছু কিছু নরমাল ফ্লোরা কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে অপরচুনিস্টিক সুবিধাবাদী মানুষ, তারা যখন দেখবে ইমিউনিটি কম তখনই তোমার বডিকে অ্যাটাক করবে। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো অপরচুনিস্টিক ইনফেকশন মানে কি? ওরা জি কি ভাইয়া। আগে উপকারী ব্যাকটেরিয়াই ছিল? অপরচুনিস্টিক, যখন তুমি শক্তিশালী ছিলা সে তোমার নরমাল ফ্লোরা ছিল, উপকারী ব্যাকটেরিয়া ছিল। যেই দেখছে তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সে তোমাকে তোমার ইনফেকশন করা শুরু করে দিচ্ছে। এটাকে বলে অপরচুনিস্টিক ইনফেকশন। বুঝতে পারছো? যেমন তোমার স্কিনের ভাই। আমি যে বলতেছি স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস, ও হচ্ছে একটা অপরচুনিস্টিক প্যাথোজেন, মানে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? যারা প্যাথোজেনিসিস করবে তাদের আমরা প্যাথোজেন বলবো। ঠিক আছে? প্যাথোজেন, প্যাথোজেন ক্যান বি বোথ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস। যেটাই প্যাথোজেনিসিস করবে সেটাই প্যাথোজেন। বুঝছো? যেমন তোমার নাকের মধ্যে থাকে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, সেও অপরচুনিস্টিক ইনফেকশন করে। কোলনের মধ্যে থাকে এসচেশিয়া কোলাই, সেও অপরচুনিস্টিক ইনফেকশন করে। ভ্যাজিনার মধ্যে এসচেশিয়া কোলাই থাকে, ল্যাক্টোব্যাসিলাস থাকে। হ্যাঁ, এগুলা এগুলো হচ্ছে তোমার অপরচুনিস্টিক প্যাথোজেন। ঠিক আছে? আর ইউরেথ্রার মধ্যে থাকে তোমার স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস, এগুলা অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে। বুঝতে পারছো? জি ভাইয়া। অপরচুনিস্টিক ইনফেকশন বুঝছো? ওকে, আচ্ছা, এখন হচ্ছে ওরাল কেভিটি। এই যে দেখো, এই কথাগুলো একটু ভালো করে শুনো। অবশ্যই আমার ওরাল কেভিটি নরমাল ফ্লোরা আমাকে জানতেই হবে, আমরা ডেন্টালে পড়তেছি, তাই না? এগুলো মুখস্থ করে ফেলতে হবে, টুরস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? এই কয়েকটা নাম টুরস্থ করে ফেলতে হবে। বিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাস এই হচ্ছে মেইন বস। আর যে স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, এগুলা আমাদের ডেন্টাল ফার্মাতে পড়বা। প্লাক ফর্মেশন করে, এই যে সাদা সাদা দাঁতের মধ্যে থাকে না প্লাক, জি ভাই, হ্যাঁ ঠিক আছে। সাদা সাদা ময়লা থাকে না, ডেব্রিস থাকে, এইগুলা এই ওদের কলোনি, এই বড় ভাইদের কলোনি ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাস। এখন বলো আমারে কেউ, এই স্ট্রেপ্টোকক্কাস ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাসের কি এমন একটা স্ট্রাকচার আছে যার কারণে সে প্লাক ফর্মেশন করে? পেপটাইডোগ্লাইকেনে গ্লাইকোক্যালিক্স। এই পেপটাইডও গ্লাইকেনে না, ওর গ্লাইকোক্যালিক্স আছে, শেষ, এক কথায় শেষ। ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাসের গ্লাইকোক্যালিক্স আছে, স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস মিউটেন্স, এগুলা গ্লাইকোক্যালিক্স দিয়ে টুথ সারফেসে অ্যাটাচ করে। ঠিক আছে? আচ্ছা দেখো, যে ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, স্ট্যাফিলোকক্কাস, কর্নেব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াস। আচ্ছা, এখানে একটা খুব একটা সূত্র দিয়ে মনে রাখা যায়, ভেরি লিটল সল্ট ক্যান বি সামটাইম মাচ, না সো মাচ সল্টি। ভেরি লিটল সল্ট ক্যান বি সো মাচ সল্টি। সো মাচ সল্টি অ্যাকচুয়ালিও বলতে পারো, সো মাচ সল্টি অ্যাকচুয়ালি। এটা দিয়ে মনে রাখা, আমরা মনে রাখতাম আর কি। বুঝতে পারছো? ইফ হেল্পস, যদি হেল্প করে লিখে লিখে রাখতে পারো, ভেরি লিটল সল্ট ক্যান বি সো মাচ সল্টি অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, এখন আসো এই নর্মাল ফ্লোরাটা আমি একটু শর্ট করে বলে দিই, ডেন্টাল কেরিস কিভাবে করবে এটাও জিজ্ঞেস করতে পারে। যদি জিজ্ঞেস করে যে প্যাথোজেনেসিস অফ ডেন্টাল কেরিস বলো, তখন তুমি কি বলবা অথবা কি লিখবা? শুনো অথবা লিখো, এটাই করো করো। প্রথমে আমার এই ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাইটা কি করবে? ফার্স্ট কাজটা কি? টুথ সারফেসের সাথে কি করবে? অ্যাটাচ করবে না?
লিখবা যে পজিটিভ ব্যাকটেরিয়া অথবা শুধু ব্যাকটেরিয়া অ্যাডহার্স টু দা টুথ সারফেস বাই গ্লাইকোক্যালিক্স। প্রথমেই ব্যাকটেরিয়াটা কি করবে, গ্লাইকোক্যালিক্স দিয়ে আমার দাঁতের সাথে লেগে যাবে। লেগে যাওয়ার পরে সে কলোনি ফর্মেশন করবে। পরের স্টেপ হচ্ছে ফর্মেশন অফ ডেন্টাল প্লাগ। তারপরে এই যে তুমি খাবার খাইতেছো, খাবার যে খাইতেছো ডেব্রিস থাকতেছে, ভালো করে ব্রাশ করতেছো না, ব্যাকটেরিয়াটা কি করবে, ওই সুগার গুলাকে, যে ডায়েটারি সুক্রোজ যেগুলাকে, ওইগুলো তারা খাদ্য হিসেবে নিয়ে নেবে নিজেদের কাছে, নিয়ে ওই সুক্রোজটাকে ব্রেকডাউন করবে। সুক্রোজটাকে কি করবে, ব্রেকডাউন করবে। তুমি বলো এখন বায়োকেমিস্ট্রি পড়ে আসছো যে সুক্রোজকে ব্রেকডাউন করলে কি প্রোডাকশন হবে? গ্লুকোজ আর গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তারপরে ব্রেকডাউন ফার্মেন্টেশন করলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে। একবারে আরে কিসের অ্যালকোহল, কে বলে এগুলো? কি বলবো? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তৈরি ল্যাকটিক হবে। অ্যাসিড। যদি তুমি অ্যানারোবিকলি তুমি করছো, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, তো প্রথমে তুমি তোমার ব্যাকটেরিয়াটা দাঁতের সাথে লাগলো গ্লাইকোক্যালিক্স দিয়া, প্লাক ফর্মেশন করলো। তারপর যে তোমার ফুড ডেব্রিস আলো সুক্রোজ, ডায়েটারি সুক্রোজ, ওইটাকে ফার্মেন্টেশন করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করলো। ল্যাকটিক অ্যাসিড কি করবে, পিএইচ কমায় দিবে। অ্যাসিড কি করবে, অ্যাসিডটা পরে গিয়ে কি করবে, তোমার এনামেলটাকে ডিক্যালসিফাই করে দিবে। অ্যাসিডটা কি করবে, এনামেলকে ডিক্যালসিফাই করে দিবে। ডিক্যালসিফিকেশন হলে কি হবে, টুথ ডিকে হবে, দাঁত ভেঙে যাবে, গর্ত হয়ে যাবে, কেভিটি হয়ে যাবে। এইভাবেই ডেন্টাল ক্যারিজ ফর্মেশন হবে। সিম্পলি বলে দিছি, এত সহজে কেউ বলবে না। বুঝছো? জি ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছো তোমরা? কোনো কোশ্চেন আসছে? না ভাইয়া। আচ্ছা, মুভিং এভাবে ফরওয়ার্ড। বলেন একবার। কে কি বললো? ক্যারিজ ফর্মেশনটা ভাই আর একবারে সহজভাবে বলেন। আচ্ছা, আমার ব্যাকটেরিয়াটা গ্লাইকোক্যালিক্স দাঁতের সাথে লাগলো, অ্যাটাচ করলো, অ্যাডিয়ার করলো। ঠিক আছে, অ্যাটাচ বলবো না, অ্যাডিয়ার বলবো। অ্যাডিয়ার করলো, করার পর প্লাক ফর্মেশন করলো, কলোনি ফর্মেশন, যেটা প্লাক ফর্মেশন, ডেন্টাল প্লাক ফর্মেশন। প্লাক ফর্মেশনের পরে আমার যে তোমার ডায়েটারি, যে তুমি যে পলিস্যাকারাইড গুলা যে খাইছো, মিষ্টি টিষ্টি খাইছো, ওই ডায়েটারি সুক্রোজ গুলারে সে ফার্মেন্টেশন করলো। ফার্মেন্টেশন করার ফলে সুক্রোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো। এই ল্যাকটিক অ্যাসিডটা এনামেল ডেন্টিনের ডিক্যালসিফিকেশন করবে, হবে কি আমার টুথ ডিকে। ঠিক আছে, ডেন্টাল জি ক্যারিজ ভাই। হবে। ডিকে মানে কি, ক্ষয় হয়ে যাওয়া। ঠিক আছে, ডেন্টাল ক্যারিজ হবে। বুঝতে পারছো তোমরা? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এখন চলো নেক্সট, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এটা হচ্ছে আমার আজকের লাস্ট টপিক। ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা কি? ব্যাকটেরিয়া যে আমার বডিতে বসে না এসে কলোনাইজেশন করবে, এই কলোনাইজেশনের কয়েকটা ফেজ আছে, কয়েকটা স্টেজ আছে তার। ঠিক আছে, এই স্টেজ গুলা, অথবা এই যে দেখো, এটা হচ্ছে কার্ভ, মানে বুঝবা হচ্ছে তোমার গ্রাফ একটা। এই যে তোমরা কি স্ট্রেস স্ট্রেন কার্ভ পড়ছো না এসডিএম এ? বলে না, কথা জি বলে না। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে তোমার জি ভাই, ব্যাকটেরিয়াল পড়ছি, গ্রোথ এসডিএমএ কার্ভ। পড়ছিলাম। হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার এই যে টাইম যেতেছে আর ব্যাকটেরিয়ার সংখ্যা কত বাড়তেছে না কমতেছে। গ্রাফিক্যাল ডেমনস্ট্রেশন অফ ব্যাকটেরিয়াল গ্রোথ উইথ টাইম। ঠিক আছে, সময়ের সাথে সাথে ব্যাকটেরিয়ার নাম্বারটা বাড়তেছে না কমতেছে, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। তো তুমি যদি ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা এরকম গ্রাফে আঁকো, তাহলে এরকম একটা গ্রাফ পাবা। ঠিক আছে, প্রথমে নাম্বার বেশি বাড়বে না, ঠিক আছে, একটু পরে হঠাৎ করে অনেক বাড়বে নাম্বার, পরে শিথিল থাকবে, তারপরে আবার কি সংখ্যা কমতে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাকে বলি কাহিনীটা কি। এটাকে এরকম চারটা ফেজে ভাগ করছি। প্রথমটা হচ্ছে ল্যাক ফেজ, পরেরটা হচ্ছে লক ফেজ, তারপরে এটা হচ্ছে স্টেশনারি ফেজ, তারপর হচ্ছে ডেড ফেজ অথবা ডেথ ফেজ, ঠিক আছে, অথবা ডিক্লাইন ফেজ। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে হচ্ছে ল্যাক ফেজটা, যে ল্যাক আগে না লগ আগে, এটা কিন্তু পেস থাকবে। ঠিক আছে, সবসময় মনে রাখবা, এ আগে না, এ বি সি ডি পরে ও না, এ তো সবার আগে, তাই জি না? ভাইয়া। তার মানে কি জি ল্যাক ভাই। সবসময় আগে হবে, ল্যাক ফেজ আগে লক ফেজ পরে। এখন তো প্রথম শুনতেছো, আরো 4 মাস পরে তুমি হঠাৎ করে যখন জিজ্ঞেস করবে, ল্যাগ লক পেস লাগে, ল্যাক ফেজটা আগে লক ফেজটা পরে, এ আগে ও পরে, ল্যাক ফেজ। এ ফর কি, এ ফর অ্যাডাপ্টেশন না? জি ভাই, অ্যাডাপ্টেশন। হ্যাঁ, ল্যাক ফেজটা আসলে মূলত হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার অ্যাডাপ্টেশন। ব্যাকটেরিয়াটা আমার বডিতে ঢুকেই তো সে অ্যাকশন শুরু করে দিতে পারবে না, আগে তার আসছে একটু চিল করতে হবে, মানে জিনিসটার সাথে একটু পরিচিত হবে, এনভায়রনমেন্টের সাথে, সে অ্যাডাপ্ট করবে এনভায়রনমেন্টের সাথে।
ঠিক আছে, অ্যাডাপ্টেশন হবে, এই জন্য তার দেখো ব্যাকটেরিয়ার গ্রোথটাও কম, ফ্ল্যাট লাইন একটা, ঠিক আছে, কোনো গ্রোথ হইতেছে না। তো এই ফেজটা হচ্ছে তোমার কি অ্যাডাপটিভ ফেজ, সে অ্যাডাপ্টেশন করবে এই জায়গা, ঠিক আছে। আর এই ফেজে তোমার কিছু অ্যান্টিবায়োটিক, পলিম্যাক্সিন, এমফোটেরিসিন বি, ডিটারজেন্ট, এগুলা সোপ, এগুলা কাজ করে, মারতে পারে ব্যাকটেরিয়াটাকে এই স্টেজে থাকে। এটা তুমি আরো ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক যখন পড়বা তখন ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, আপাতত শুনে রাখো। হ্যাঁ, পরের স্টেজটা কি, লক ফেজ। এখন হবে খেলা, অ্যাডাপ্টেশন শেষ, এখন শুরু করো রেপ্লিকেশন। ঠিক আছে, এই যে দেখো ফুট করে তার সংখ্যা অনেক বেড়ে গেছে, বুঝতে পারছো? র্যাপিড সেল মাল্টিপ্লিকেশন হবে এই ফেজে আইসা, বুঝতে পারছো? আর এই ফেজে প্রচুর পরিমাণে যেহেতু মাল্টিপ্লিকেশন হবে, সেল ওয়াল সিনথেসিস হবে, বুঝতে পারছো? আর এই ফেজের মধ্যেই তোমার সাইন সিমটমস দেখা যাবে, তোমার ডিজিজ প্রডিউস হবে এই স্টেজের মধ্যে। লক ফেজের সময় তোমার সাইন সিমটমস দেখা যাবে, ধরো যে কাশি, আচি কাশি, মানে যে ইনফেকশনটা করবে ওইটার সাইন সিমটমসটা এই ফেজের মধ্যে কি করবে, প্রকাশ পাবে, বুঝতে পারছো? ডিজিজ প্রডিউসিং ক্যাপাবিলিটি থাকে এই ফেজের মধ্যে। বলো, রেসপন্স করো, বুঝতেছো কিনা? আর এই জি ভাই। ফেজের মধ্যে অ্যান্টিবায়োটিক সব থেকে ভালো কাজ করে, কারণ তখন সে একটা ভালনারেবল পজিশনে থাকে, সে মাল্টিপ্লিকেশন করতেছে। হ্যাঁ, তার স্ট্রাকচার যখন মাল্টিপ্লিকেশন যখন করবে, স্ট্রাকচার গুলো তখন কি হয়, তার যে সিনথেসিস যখন হইতেছে, তখন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে দেয়। তো সে যখন সিনথেসিস করবে তখন তাকে মেরে ফেলবে, বুঝতে পারছো? অ্যান্টিবায়োটিক 4 ভাবে কাজ করে, এটা পড়বা। একটা এরকম একটা অপশন হচ্ছে রাইবোজোমের কে মারতেছে, এটা তো একবার পড়ে ফেলছো, ঠিক আছে, প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেবে। আরেকটা হচ্ছে কি, এই নোভা কি করতেছো, আরেকটা হচ্ছে কি সেল ওয়াল সিনথেসিস কে ইনহিবিট করবে, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজের মধ্যে এখন কি করবে, সে তার মাল্টিপ্লিকেশনও হওয়া শুরু করবে, আবার তার ডেথ রেটও, মানে সে মরাও শুরু করবে, ঠিক আছে। আলটিমেটলি প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে, মানে সে মাল্টিপ্লিকেশন যতটুকু করবে তার ডেথ রেটও সমানই হবে, মানে মাল্টিপ্লিকেশন রেট ডেথ রেট সমান হবে, তাই তার নাম্বারটা ফ্ল্যাট থাকবে, তার সংখ্যায় বাড়বেও না কমবেও না, বুঝতে পারছো? এই স্টেজে আইসা সে টক্সিন, যে বিষগুলা এগুলা এই স্টেজে আইসা সে প্রডিউস করে, এক্সোটক্সিন প্রোডাকশন শুরু করে। দুই ধরনের টক্সিন আছে, একটা এক্সোটক্সিন আর একটা এন্ডোটক্সিন, এটা প্যাথোজেনেসিসে পড়বা, ঠিক আছে। এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন এই স্টেশনারি ফেজে এক্সোটক্সিন তৈরি হয়, বুঝতে পারছো? আবার স্পোর ফর্মেশন যারা করে, যে মরে যেতেছে তখন যারা স্পোর ফর্মেশন করা শুরু করে, বুঝতে পারছো? আর এই যে ডেথ ফেজে এসে তার কিছু বলার নাই, সে পরাজিত হয়ে গেছে। এখন তার কি হবে, তার শুধু ডেথ রেট বেড়ে যাবে, মাল্টিপ্লিকেশন রেট কমে যাবে। ডেথ রেট ইজ গ্রেটার দেন দ্য মাল্টিপ্লিকেশন রেট, তার গ্রোথটা এরকম ডাউনফল হবে, বুঝতে পারছো? গ্রোথ কার্ভ ফেজ গুলো বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এই ছিল আজকের লেকচার। আমি আশা করি যে 1 ঘন্টা 30 মিনিটে কতক্ষণ লাগছে, 2 ঘন্টা হয়ে গেছে মনে হয় না? না ভাই, 1 ঘন্টা 30 মিনিটই লাগছে। আচ্ছা, আমি চেষ্টা করছি, কারণ রোজার দিন তোমরা কষ্ট করতেছো, বেশি লেন্দি যেন না হয়, চেষ্টা করছি সবটা তোমাকে বোঝানোর জন্য। তোমরা আশা করি যে সব এই যে মাইক্রোবস জিনিসটা অ্যাটলিস্ট এই বিষয়টা আজকে অ্যাটলিস্ট একটা জিনিস হলেও নতুন শিখতে পারছো, অথবা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো, আই হোপ। তারপরেও যদি তোমার মনে হয় যে একটা কিছু শিখতে পারো নাই, প্লিজ 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 তোমরা চ্যাট বক্সে লিখো, আমাকে পার্সোনালি টেক্সট করো, ইটস ওকে, ভয় পাওয়ার কিছু নাই, যে টেক্সট করবা কি করবা না, হেসিটেট করারও কিছু নাই, ঠিক আছে? উইদাউট এনি হেসিটেশন তোমরা করতে পারো, বুঝতে পারছো? এখন বলো, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। কোশ্চেন আছে কারো? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আর কিভাবে হবে? লাম, তুমি দেখো তো যারা ফেসবুক লাইভে করতেছিল ওইখানে কমেন্টে কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাই, দেখতেছি। না ভাই, ওখানে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আমি বুঝবো যে তোমরা কেউ কিছু বুঝো নাই? না ভাই, আমরা বুঝছি সবকিছু ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদের কাছ থেকে তাহলে কিছু এক্সপেকটেশন রাখতে পারি যে তোমরা আজকে, কারণ আজকে যেহেতু করছো ক্লাসটা, আজকেই যখন তুমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবা, তোমার বেশি মেমোরি সেল ডেভেলপ হবে। ইমিউনোলজিতে এটা পড়বা, এটা অনেক মজার জিনিস, ঠিক আছে। আমি চেষ্টা করবো পড়াইতে যে মেমোরি সেল জিনিসটা কি। আচ্ছা, তোমাদের মেমোরি সেলটা আরো ভালো ডেভেলপ হবে যদি আজকেই তোমরা একটু দেখো। আমি চাইবো তোমরা আজকেই বইটা খুলো, যার যে বই আছে
একটু দেখো কি বলতেছে বইয়ের মধ্যে, জেনারেল ব্যাকটেরিওলজি যে পার্ট গুলো আমি বলছি, ঠিক আছে, এসেনশিয়াল স্ট্রাকচার গুলো দেখো, নন এসেনশিয়াল স্ট্রাকচার গুলো দেখো। আর একটা হোমওয়ার্ক দিছি কিন্তু, ঠিক আছে। ও হোমওয়ার্কের সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেই, তোমরা এই গ্রাম পজিটিভ সেল ওয়াল, গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ফিগার এঁকে নিয়ে আসবা, ঠিক আছে। গুগলে সার্চ দিয়ে যে লেয়ার লেয়ার, এই যেটা ফিগারটা যেটা দিছি ওটাই কোনা, আমি আরেকটা ফিগার দিব না তোমাদের চ্যাট বক্সে, ওই ফিগারটা তোমরা ওই ডিফারেন্সের মধ্যে যদি কেউ ডিফারেন্স দেখো ফিগারটা সহ করে, কারণ তোমার এই একটাই ফিগার মাইক্রোবায়োলজিতে আসে, বুঝতে পারছো, এই ফিগারটা আসে, যদি ডিফারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, ডিফারেন্সটা আসলে এই ফিগারটা আসবে, ঠিক আছে। বুঝতে পারছো তাহলে বিষয়টা, সবাই ভাই। বুঝতে পারছো? কাব্য কি অবস্থা ভাইয়া, ক্লাস কি হয়েছে, কথা কি বুঝে গেছিল নাকি মাঝখানে আমার কথা আসে নাই অর্ধেক? আচ্ছা সবাই মনে হয় আজানের নিরাপত্তা পালন করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো। কোনো সমস্যা হলে টেক্সট করবা, চ্যাট বক্সে লিখবা, ইউ আর ফ্রি টু ডু এনিথিং ইউ ওয়ান্টেড টু। ওকে, এক্সিস্টটা হচ্ছে তোমার, ইটস এ প্লেস অফ অনলি লাভ এন্ড হ্যাপিনেস। আমি আজ পর্যন্ত যেটা দেখছি যে এত ভালোবাসা একজন আরেকজনের প্রতি, আর এত তোমার একজন আরেকজনকে এত বেশি এনকারেজ করা হয় এখানে, যেটা তুমি আর কোথাও পাবা না, স্পেশালি মেডিকেল কমিউনিটিতে এরকম কমিউনিটি কখনো পাবা না। সব জায়গায় দেখবা যে জেলাসি, তারপর অনেক কিছু, অনেক ফ্যাক্টর, আমি বলতে চাই না অনেক ফ্যাক্টর কাজ করে, বাট এক্সিস্টে এগুলা আসছো তো তোমরা, আজকে স্টার্ট করছি, ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে, তোমরা আস্তে আস্তে বুঝবা, ঠিক আছে। ওকে, তাহলে হইছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এন্ড করে দাও। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম।